হ্যালো, 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 হ্যালো। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা। তোমরা যারা এইচএসসি 25 আছো, তোমাদের বাংলা ইংরেজি পরীক্ষা শেষ, সামনে আইসিটি পরীক্ষা। বাংলা ইংরেজি যদি খারাপ হয়ে থাকে তাও মন খারাপ করার কিচ্ছু নাই। সামনে যে পরীক্ষাগুলো আছে সেগুলোর মাধ্যমে কিন্তু তুমি ওভারঅল A+ আনতে পারবা। তো আইসিটি কিন্তু মাত্র একটা পত্র, অর্থাৎ এটা ভালো হলে ভালো মার্ক, খারাপ হলে খারাপ মার্ক। দেখো বাংলা ইংরেজি বা অন্যান্য যত সাবজেক্ট আছে সবগুলোতে কিন্তু দুটা পত্র থাকার ফলে হয়েছে কি, একটা পত্র ভালো হইলে আরেকটা পত্র খারাপ হলেও সমস্যা হচ্ছে না। মানে ওভারঅল অ্যাভারেজ করে কিন্তু তোমার A+ আনা সম্ভব। কিন্তু আইসিটিতে খারাপ হলেই কিন্তু তোমার আর সুযোগ থাকতেছে না আইসিটিতে A+ আনা। সো খুব ভালো একটা প্রিপারেশন নিতে হবে। তোমরা যে বন্ধটা পেয়েছো এই বন্ধের মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে প্রিপারেশন নিতে হবে। তো চ্যাপ্টার 1 2 3 মোটামুটি বেশ সহজ আছে, তোমরা একলা একলা পড়ে পারবা। তো সবচেয়ে বেশি প্রবলেম তোমাদের চ্যাপ্টার 5 এর মধ্যে। এখন যারা আগে ভালো মতো পড়ো নাই, এমনও আছে তোমরা কিচ্ছু পড়ো নাই, সি প্রোগ্রাম কি এটাও ঠিক মতো জানো না, তো তারাও যদি আজকে ক্লাসটা ভালো মতো করো তোমরা মোটামুটি অনেক কিছু কমন পাবা। কেন, কিভাবে সম্ভব এটা? একটা ক্লাস করেই। এটা কারণ হচ্ছে সি প্রোগ্রামে একটা প্যাটার্ন প্রত্যেকটা বছর আমরা বোর্ড কোশ্চেনে দেখতে পাচ্ছি যে কিছু প্রশ্ন আছে প্রত্যেক বছরই আসতেছে, সেটা যে কোনো বোর্ডই হোক। ঠিক আছে, আমি সেই সকল কোশ্চেনগুলা টেস্ট পেপার থেকে ধরে ধরে অ্যানালাইসিস করে 2024 23 22 এগুলো অ্যানালাইসিস করে টাইপ ভিত্তিকভাবে আজকে ক্লাসে সাজিয়েছি। এই ক্লাসটা যদি তোমরা করো ইনশাল্লাহ ইনশাল্লাহ এর বাহিরে তোমার কোনো ধরনের কোশ্চেন আসবে না। ঠিক আছে, যদি খুবই ক্রিটিক্যাল কোশ্চেন করে হ্যাঁ তাইলে কিছু আসতে পারে, বাট যদি বিগত বছরগুলোর মতো প্রশ্ন করে তাহলে এখান থেকেই সবগুলো তোমরা ইনশাল্লাহ কমন পাবা। তো চলো আমরা টাইপ ভিত্তিকভাবে পড়া শুরু করি। সর্বপ্রথম যে টাইপটা আমরা শিখবো সেটা হচ্ছে কি অ্যালগোরিদম। দেখো সি প্রোগ্রাম এই চ্যাপ্টারটা থেকে যে আসে, ঘ নাম্বার সবসময় কোড দেয় আর গ নাম্বারে অ্যালগোরিদম অথবা ফ্লোচার্ট দেয়। তো যদি একটু অ্যানালিসিস করো যে প্রতি 10টা বোর্ডের মধ্যে দেখা যায় 7 থেকে 8টা বোর্ডে কিন্তু অ্যালগোরিদম দেয় আর 2টা বোর্ডে ফ্লোচার্ট দেয়। তো সো তোমাদের কিন্তু ফ্লোচার্টের চাইতেও 3 গুণ বেশি ইম্পর্টেন্ট হচ্ছে অ্যালগোরিদম। তো অ্যালগোরিদম কি সেটা আমরা আগে জানি। এটা হচ্ছে কোন একটা কাজ তুমি যে করতে আসো সেটা ধাপগুলা তুমি বর্ণনামূলকভাবে লিখবে, এটাই হচ্ছে অ্যালগোরিদম। ঠিক আছে, তো আমরা আজকে বিভিন্ন সিকিউ শিখবো, ওই সিকিউ গুলোতে দেখবা আমি একটা ধাপ 1 ধাপ 2 করে এভাবে এভাবে সলভ করতেছি। ঠিক আছে, এটার জন্য তোমার এক্সাম্পল লাগবে। তো আমি চাচ্ছি একবারে সিকিউ ধরে ধরেই তোমাদেরকে ধাপগুলো দেখাই দিব। সো অ্যালগোরিদম কি, জাস্ট ধাপ 1 ধাপ 2 করে করে আমরা হচ্ছে পুরো প্রসেসটা লিখে দেখাবো। তো বাংলাতে লিখলেও পারো, ইংরেজিতে লিখলেও পারো, আমি রিকমেন্ড করবো বাংলাতে লিখো, কোনো সমস্যা নাই, 3 পেয়ে যাবা। আচ্ছা, তারপরে কি এখন আমরা আমাদের মূল পড়াটা শুরু করতেছি। যে সি প্রোগ্রামিং এর মধ্যে সবচেয়ে বেসিক কিন্তু ইম্পর্টেন্ট সেই টপিকটা হচ্ছে ইফ এলস। দেখো নাম শুনেই তুমি বুঝতে পারতেছো যে এখানে কি থাকবে, যে কোনো একটা শর্ত থাকবে। ইফ এলস এই শব্দটা শুনলে তোমরা শর্তের ব্যাপারগুলা উপলব্ধি করতে পারতেছো। দেখো ইফ মানে কি, যদি কোনো কিছু ঘটে। ঠিক আছে, ইফ যদি, ঠিক আছে যদি। এখন ধরো যদি কি হইতে পারে, ধরো হচ্ছে তুমি দোকানে গেছো, হ্যাঁ তুমি একটা দোকানে গেছো, এখন দোকানে তুমি যে কোনো একটা পণ্য তুমি কিনবা। তো তুমি বাসা থেকে 20 টাকা নিয়ে গেছো, এখন তুমি কোন পণ্যটা কিনতে পারবা সেটা হচ্ছে ইফ এলস দিয়েও কিন্তু আসলে বের করা সম্ভব। তুমি ধরো 5টা প্রোডাক্টের নাম জিজ্ঞাসা করলাম, একটা দাম 5 টাকা, একটা 8 টাকা, ধরো এ প্রোডাক্ট 5 টাকা, বি প্রোডাক্ট 8 টাকা, তারপর সি প্রোডাক্ট ধরো 23 টাকা, ডি প্রোডাক্ট ধরো 28 টাকা, ই প্রোডাক্ট ধরো 100 টাকা। এখন কোশ্চেন হতে আছে তুমি কোন কোন প্রোডাক্ট কিনতে পারবা। ঠিক আছে, তো ইফ আর এলস এটার কাজটা আসলে কি, ইফ মানে হচ্ছে যদি, যদি যে ধরো তোমার কাছে যে টাকাটা আছে, তোমার কাছে যে টাকাটা আছে সেটা তুমি জানো তাই না, 20 টাকা। আর প্রোডাক্ট যদি প্রোডাক্টটা যদি প্রোডাক্টের প্রাইস, প্রোডাক্ট প্রাইস যদি তোমার কাছে যে পরিমাণ টাকা আছে, ঠিক আছে ধরো আমি টাকায় লিখলাম, যে পরিমাণ টাকা আছে তার চেয়ে যদি কম হয় বা তার যদি সমান হয় তাহলে তুমি কি করতে পারবা, তাহলে তুমি প্রোডাক্টটা কিনতে পারবা। ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি লিখতে পারবো যে উই ক্যান বাই। ঠিক আছে, সো আমরা তাহলে কি করতে পারবো, কিনতে পারবো, আমরা তাহলে কিনতে পারবো। এখন যদি এই শর্তটা সত্য হয় তাইলে এই ঘটনা ঘটবে, এটা কি হলে, সত্য হলে। কিন্তু যদি মিথ্যা হয়, কিন্তু যদি মিথ্যা হয় সেক্ষেত্রে তুমি একটা কাজ করতে পারো, তুমি এলস লিখে দিতে পারো। হ্যাঁ, ধরো তোমার প্রোডাক্টের প্রাইসটা তোমার কাছে যে পরিমাণ টাকা আছে তার চেয়ে বেশি, তাহলে এই শর্তটা মিথ্যা হয়ে যাচ্ছে। তো মিথ্যা হয়ে গেলে তখন সে কি কাজ করবে, এইখানে তুমি যা লিখবা সেই কাজটা করবে। ক্লিয়ার, এটাই হচ্ছে আমাদের ইফ এলস এর একবারে বেসিক, যে সত্য হইলে এই কাজটা করবে আর মিথ্যা হইলে এই কাজটা করবে। শেষ, ইফ এলস এর বেসিক শেষ। এখন আমরা সিকিউ সলভ শুরু করব।
তো সৃজনশীল এক যেটা এখানে কি বলা হয়েছে দেখো, যে বিপিএল এ সাকিব 80 রান করলো, মুশফিক 90 রান করলো এবং তামিম 55 রান করলো। গ নম্বর প্রশ্নে বলা হয়েছে উদ্দীপকের ব্যাটসম্যানদের রানের গড় নির্ণয় করার জন্য অ্যালগোরিদম লেখো। ধরো এটা কোনো সি প্রোগ্রামিং এর প্রশ্নই না, নর্মাল একটা কোশ্চেন, তোমাকে আমি বললাম গড় নির্ণয় করো। কিভাবে করবা? খুবই সিম্পল, তুমি তিনটা মানকে যোগ করবা, যোগ করে 3 দিয়ে ভাগ করে দিবা, এটাই তো। ওকে, তো আগেই বলছি অ্যালগোরিদম মানে হচ্ছে তুমি ধাপ আকারে লিখবা। হ্যাঁ, তো এই তিনটা যে যোগ করবা তার জন্য তোমাকে তো আগে সিম্বল দিয়ে প্রকাশ করতে হবে, যে সাকিব মানে এস, মুশফিক মানে এম, এগুলো আগে লিখবা। লিখার পর তিনটা যোগ করবা, এটা একটা ধাপ। তারপর যোগ করার পর 3 দিয়ে ভাগ করবা, এটা আরেকটা ধাপ। এবং শেষে গিয়ে প্রদর্শন করবা। এইটাই হচ্ছে আমাদের সিস্টেম। ক্লিয়ার? তো তাহলে ধাপ আকারে যদি লিখতে থাকি, সবার প্রথমে লিখবো ধাপ 1। তাহলে গ নাম্বার সলিউশন শুরু করে দিচ্ছি। প্রথমে হবে ধাপ 1। মনে রাখবা যে কোনো অ্যালগোরিদমের প্রথম ধাপটা হচ্ছে প্রোগ্রাম শুরু করি এবং সর্বশেষ ধাপটা হচ্ছে প্রোগ্রাম শেষ করি। তাহলে ফার্স্ট কি লিখবো? প্রোগ্রাম শুরু করি। তাহলে প্রথম ধাপটা হচ্ছে প্রোগ্রাম শুরু করি। ওকে, তারপরে চলে যাব হচ্ছে ধাপ 2। ধাপ 2 তে জানি কি বলছিলাম, যে আমাদের এগুলো সিম্বল দিয়ে প্রকাশ করবো, যে সাকিব হচ্ছে 80, এস ইকুয়াল টু 80, এম ইকুয়াল টু 90 এবং তামিম হচ্ছে 55, টি ইকুয়াল টু 55 নেই। ওকে, আচ্ছা, তারপরে ধাপ 3। এখানে একটা ব্যাপার হচ্ছে তুমি তোমার মন মতো করে লিখতে পারবা, মানে ভাষাগত কথাটা কোনো ফিক্সড কোনো ভাষা না। হ্যাঁ, তুমি তো ইংলিশও লিখতে পারো এটা, তবে আমি বাংলা রিকমেন্ড করতেছি, বাংলা হলে ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম হবে। নেক্সট কাজ কি, আমাদের এগুলো সাম করতে হবে, তিনটাকে যোগ করতে হবে। তাহলে আমরা লিখে ফেলি যে সাম ইকুয়াল টু কত হবে? এস প্লাস এম প্লাস টি। আমরা তিনটাকে কি করলাম? সাম করে ফেলবো। ঠিক আছে, নির্ণয় করি। এখন তিনটা যোগ করার পর কি করতে হবে? 3 দিয়ে ভাগ করে দিতে হবে। তাহলে ভাগ করলেই তো আমরা এভারেজ পেয়ে যাব। সো তুমি চাইলে এভিজি চাইলে সংক্ষেপে তুমি লিখতে পারো, আবার তুমি চাইলে এভারেজ পুরোটাও লিখতে পারো। তাহলে এভারেজ কত হবে বলো তো? এই যে সামটা নির্ণয় করছো সেটাকে জাস্ট 3 দিয়ে ভাগ করবা। ঠিক আছে, ভাগ করলেই কি বের হয়ে যাবে? আমাদের এভারেজ নির্ণয় হয়ে যাবে। ওকে, এখন তুমি চাইলে এটাকে প্রদর্শন করতে পারো। তুমি একটা জিনিস নির্ণয় করছো, নির্ণয় করে অবশ্যই প্রদর্শন করতে হবে। তাহলে এটা ম্যান্ডেটরি না, এটা লিখলেও হবে না লিখলেও হবে। 5 নম্বরে কি বলবা? যে এভারেজ, হ্যাঁ, এভারেজ বা গড়। তাহলে বাংলায় লিখলে ভালো হয়, গড় হিসেবে এভারেজ প্রদর্শন করি। শেষ। ঠিক আছে, প্রদর্শন করি। এবং সর্বশেষ কি দাঁড়াচ্ছে? আমাদের সর্বশেষ যে ধাপটা সেটা হচ্ছে প্রোগ্রাম শেষ করি। ঠিক আছে, সো এর ফলে কিন্তু আমাদের গ নাম্বারটা শেষ। আচ্ছা, ঘ নাম্বারে কি বলছে? উদ্দীপকের 3 জন ব্যাটসম্যানের মধ্যে কে সবচেয়ে বেশি রান করছে সেটা নির্ণয় করতে হবে। সেটা কিন্তু সি ভাষায় কোডটা করতে হবে। তো এটাও সহজ আছে। তো আগে আমি একটু বেসিক বুঝাই, যে তোমার কাছে আছে কি 3 জন আছে, একটা হচ্ছে এস, একটা হচ্ছে এম, একটা হচ্ছে টি। হ্যাঁ, আচ্ছা বলো তো এস কখন সবচেয়ে বড় হবে? যদি এস যদি এম এর চেয়েও বড় হয়, আবার এস যদি টি এর চেয়েও বড় হয়, তার মানে অবশ্যই এস বড়, কারণ আর তো কেউ নাই এখানে। আচ্ছা, এম যদি এস এর চেয়ে বড় হয়, হ্যাঁ, আবার এম যদি টি এর চেয়েও বড় হয়, তাহলে সেক্ষেত্রে আমরা কি বলতে পারবো? এম সবচেয়ে বড়। আচ্ছা, আবার ধরো টি যদি এস এর চেয়ে বড় হয়, আবার টি যদি এম এর চেয়েও বড় হয়, তাহলে কি বলবো? টি বড়। সো 3টা কন্ডিশন পাচ্ছি। কন্ডিশন নাম্বার 1 এস বড় হওয়ার, কন্ডিশন নাম্বার 2 এম বড় হওয়ার, কন্ডিশন নাম্বার 3 টি বড় হওয়ার। সো এই কন্ডিশন দিয়ে আমরা ইফ এলস এর মাধ্যমে কোডগুলা করব। এই যে একটু আগে বলছিলাম যে ইফ এলস মানে কি? শর্ত। ইফ মানে শর্ত, তো তুমি শর্ত দিয়ে দিবা। তো চলো কোডটা শুরু করি। যে কোনো সি প্রোগ্রাম তোমাকে শুরু করতে হবে অবশ্যই ইনক্লুড stdio.h দিয়ে। হ্যাঁ, ইনক্লুড, ফার্স্ট একটা হ্যাশ দিবা, তারপর কি লিখবা? ইনক্লুড। এটা লিখতে হবে। ইনক্লুড মানে কি? তুমি যোগ করতেছো। হ্যাঁ, মানে তোমার ফাইল, কোন একটা ফাইল যোগ করতেছো। কিসের ফাইল? হেডার ফাইল। হেড মানে মাথা, হেডার ফাইল। তোমার যদি মাথা না থাকে তাহলে তোমার পুরো ফুল বডি থেকে কোনো লাভ নাই। সেম ভাবে ইনক্লুড stdio.h যদি তোমার না থাকে তাহলে সি প্রোগ্রাম করে কোনো লাভ নাই। এটা কারণটা বলি, এটা কারণ হচ্ছে মিনিংটার দিকে দেখলে তুমি বুঝতে পারবা। যে এসটিডি মানে হচ্ছে স্ট্যান্ডার্ড, আইতে হচ্ছে ইনপুট, ওতে হচ্ছে আউটপুট। তো তুমি যদি ফাইলটা ইনপুট না করো, তোমার কিন্তু ইনপুট কাজ করবে না। এই যে আইতে ইনপুট, ওতে আউটপুট, আর এইচতে হচ্ছে হেডার ফাইল। সো এগুলো কাজ করতে হবে। কাজ করার জন্য তোমাকে ফাইলটা ইনক্লুড করতে হবে। ঠিক আছে, এরপরে কাজ কি? এরপরে কাজ হচ্ছে ইন্টিজার মেইন লেখা। হ্যাঁ, এটা শুধু মেইন লিখলেও কোনো সমস্যা নাই। তারপর একটা সেকেন্ড ব্র্যাকেট দিবা। সবার প্রথমে হচ্ছে ডিক্লেয়ার করতে হয় তোমার কি কি ডেটা টাইপ আছে। ডেটা টাইপ মানে কি? ডেটা টাইপ টোটাল 4 প্রকার। 1 নাম্বার হচ্ছে পূর্ণ সংখ্যা, যেমন ধরো 3, 4, 5। ঠিক আছে, আমি একটু সাইড দিয়ে যদি তোমাদের লিখে দেই যে ডেটা
টাইপ সবার প্রথমে হচ্ছে কি ইন্টিজার, ঠিক আছে, এটা কি পূর্ণ সংখ্যা। 2 নাম্বার হলো ফ্লোট, ফ্লোট হইতেছে দশমিক সংখ্যা, যেমন 1.5 এরকম। 3 নাম্বার হইতেছে গিয়ে তোমার বিভিন্ন ধরনের ক্যারেক্টার, হ্যাঁ, ক্যারেক্টার, এটাকে আমরা CHAR বলে থাকি। 4 নাম্বার হইতেছে আমাদের বিভিন্ন ধরনের ডাবল, হ্যাঁ, ডাবলটা আর ফ্লোটটা সেম, তবে ডাবল অনেক বড় সংখ্যার জন্য কাজ করে থাকে। আচ্ছা, এখন আমরা যে অঙ্কটা করতেছি, আমরা যে সি প্রোগ্রাম করতেছি, এখানে কি কোনো দশমিক আছে, এখানে কি কোনো ABCD ক্যারেক্টার আছে, এখানে কি কোনো ডাবল আছে? নাই। ডাবল মানে কি, ধরো 1.25 × 10⁻100 বা 10⁻90 বড় বড় সংখ্যা, এগুলো কোনোটাই না। আমাদের মুশফিকের রান, সাকিবের রান, এর রানগুলা কিন্তু ইন্টিজার সংখ্যা, পূর্ণ সংখ্যা, তাহলে আমরা ইন্টিজার হিসেবে নিব। তাহলে কি লিখবো? INT ইন্টিজার হিসেবে কার কাকে নিব বলো তো? ওই যে সাকিব, মুশফিক এবং তামিম, ঠিক আছে। এখন এই ভ্যালুগুলা তোমার কিন্তু দেওয়া আছে, সো তুমি চাইলে এখানে S = এত, M = এত এভাবে লিখে দিতে পারো, অথবা আরেকটা কাজ করতে পারো, আলাদা আলাদা বসাই দিতে পারো, ঠিক আছে। তো এখানে বড় হাতে ছোট হাতে ম্যাটার করে, তুমি যদি এখানে বড় হাতে দাও, এখানে যদি ছোট হাতে দাও, তাহলে কিন্তু সমস্যা তৈরি হবে। হ্যাঁ, আমি সবগুলো বড় হাতে দিব, ঠিক আছে। তাহলে S = এখানে S এর ভ্যালুটা কত দেখো, 80, 90 এবং 55। সো তুমি চাইলে এভাবে নিচে নিচে লিখে দিতে পারো, 80, তারপরে M = 90 এবং T = 55, এভাবে লিখে দিতে পারো, ঠিক আছে। আচ্ছা, সো তোমার ডেটাগুলো হচ্ছে বসানো শেষ, ইনপুট দেওয়া শেষ। এখন কাজ কি? কন্ডিশন ক্রিয়েট করা। প্রথম কন্ডিশনটা কি? প্রথম কন্ডিশন আমরা দেখব সাকিব কখন সবচেয়ে বড় হবে বলতো। সাকিবের রান যদি মুশফিকের চাইতে যদি বেশি হয়, হ্যাঁ হ্যাঁ, এবং এটাকে বলে এবং 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 M%, এই চিহ্নটাকে কি বলে? M%, এই চিহ্নটাকে কি বলে? M%, ঠিক আছে। এটা হচ্ছে এবং এর কন্ডিশন। সাকিবের রান যদি মুশফিকের চাইতে বেশি হয় এবং সাকিবের রান যদি তামিমের চেয়ে বেশি হয়, তাহলে আমরা কি বলতে পারবো? যে সাকিবের রান সবচেয়ে বেশি, তাই না, দুইজনের মধ্যে থেকে। সো তুমি এইভাবে ব্রেকেট দিয়ে দিবা। তাহলে প্রিন্টএফ কি লিখবা? প্রিন্টএফ লিখবা হচ্ছে সাকিব হ্যাজ হাইস্ট রান, অথবা তুমি যা লিখতে পারো সাকিব ডিড হাইস্ট রান, ঠিক আছে। ওকে, একই। তো এখানে আমাদের নেক্সট কাজ কি? নেক্সট কাজ হচ্ছে সাকিব ধরো হাইস্ট রান করলো না, ধরো মুশফিক করলো। এখন মুশফিকের জন্য কন্ডিশন লেখা। এখন সাকিব যদি হাইস্ট রান না করে, তাহলে তুই কন্ডিশনটা মিথ্যা, তাই না? এটা তো আমাদের কন্ডিশনকে সাকিব হাইস্ট রান করার শর্ত। তাহলে এই শর্ত যদি মিথ্যা হয়, তাহলে সেক্ষেত্রে আমরা মুশফিকের ক্ষেত্রে চলে যাব। আবার মুশফিক যদি হাইস্ট রান না করে, সেক্ষেত্রে আমরা তামিমের ক্ষেত্রে চলে যাব, ঠিক আছে। সো একজনেরটা মিথ্যা হইলে আরেকজনের কাছে চলে যাওয়া, এটাকে আমরা এলস ইফ বলে থাকি, ঠিক আছে। তুমি এখানে ইফ লেখা যদি আবার ইফ লেখো, তাহলে একটু প্রবলেম হইতে পারে। এই এক্সাম্পলে প্রবলেম হবে না, অন্য কোনো এক্সাম্পলে প্রবলেম হতে পারে, কারণ একটা ইফ লিখছো, যদি আরেকটা ইফ লিখো, এখন কোনো কন্ডিশন যদি দুইটার মধ্যে ওভারল্যাপ হয়ে যায়, তাইলে কিন্তু আনসার দুইটা দেখাবে, কিন্তু এলস ইফের ক্ষেত্রে এরকম না। ওকে, তাহলে আমরা সেফ থাকার জন্য অবশ্যই এলস ইফ ব্যবহার করব। তো এলস ইফ ব্যবহার করে কি লিখব? এবার আমরা মুশফিক বড় হওয়ার কন্ডিশনটা লিখব। কখন হবে? মুশফিক যদি সাকিবের চেয়ে বেশি রান করে এবং মুশফিক যদি তামিমের চাইতেও বেশি রান করে, তখন সেই ক্ষেত্রে আমরা প্রিন্ট করে দিব। প্রিন্টএফে কি লিখব? যে মুশফিক হ্যাজ হাইস্ট রান। এই ইংরেজি লাইনগুলা তোমার মন মতো হতে পারে, তবে সাবধান থাকবে সেমিকোলন আর ইনভার্টেড গুলো যাতে ভুল না হয়। তাহলে সাকিবেরটা গেল, মুশফিকেরটা গেল, নেক্সট কার্ডটা তামিমেরটা। আবার এলসিফ লিখবা। এলসিফ ধরো তামিম যদি মুশফিক যদি বেশি রান করে এবং তামিম যদি সাকিবের চেয়ে বেশি রান করে, তাহলে আমরা বলতে পারবো প্রিন্টএফ করব। প্রিন্টএফ মানে কি? প্রদর্শন করতেছি, আমি আউটপুটে দেখাচ্ছি। কি দেখাবো? তামিম হ্যাজ কি হাইস্ট রান। ওকে, তামিম হ্যাজ হাইস্ট রান। তো আমার তাহলে কাজ শেষ। এখন কাজ হইতেছে কি? রিটার্ন করে দিব। মনে রাখবা, যে কোনো সি প্রোগ্রামের সবার লাস্টের লাইনটা হবে রিটার্ন জিরো। রিটার্ন জিরো মানে কি? তোমার কাজ শেষ, তুমি এক্সট্রা কিছু রিটার্ন করতেছো না, তুমি জিরো রিটার্ন করতেছো। ওকে, সো এর মাধ্যমে কিন্তু আমাদের একটা সিকিউর ঘ নাম্বারটা শেষ হয়ে গেছে, ঠিক আছে। এখন চলে যাব আমরা আরেকটা সিকিউতে, সেটা হচ্ছে সৃজনশীল নাম্বার 2। এখানে একটা ফ্লোচার্ট দেওয়া আছে, এটা উদ্দীপকেই ফ্লোচার্ট দেওয়া আছে। তো এই ফ্লোচার্ট থেকে আমাদেরকে অ্যালগরিদম লিখতে হবে। তো আগে চলো ফ্লোচার্ট কি সেটা জানার চেষ্টা করি। সর্বপ্রথমে যে স্টার্ট লেখা আছে, হ্যাঁ, ফ্লোচার্টের অনেকগুলো সিম্বল আছে, সেই সিম্বলগুলো আমরা আজকে শিখবো। তো প্রথমত এই যে গোল্লা দেওয়া যে সিম্বলটা, এই সিম্বলটাকে বলা হয় স্টার্টিং, ঠিক আছে। এটা স্টার্টিং এর জন্য ব্যবহার করা হয়ে থাকে, আবার এটা স্টপের জন্য ব্যবহার করা হয়ে থাকে। তার মানে শুরু অথবা শেষ এর জন্য কিন্তু আমরা
কি এরকম সিম্বল ব্যবহার করে থাকি। ওকে, এরপরে আসো এই যে এরকম সামান্তরিকের মতো যে চিহ্নটা, সামান্তরিকের মতো, এইটাকে কি বলে থাকি? এইটাকে বলে থাকি আমরা ইনপুট অবলিক আউটপুট। ঠিক আছে, যেমন এখানে কিন্তু আমরা ইনপুট হিসেবে সি নিচ্ছি, সেন্টিগ্রেড ইনপুট নিচ্ছি, আর এখানে আমরা আউটপুট হিসেবে ফারেনহাইটকে দেখাচ্ছি। ওকে, তাহলে পরিচয়গুলো শিখলে। আর এটা হইতেছে কি তোমার বিভিন্ন ধরনের ফর্মুলা বা স্টেটমেন্ট, যে কোনো ধরনের স্টেটমেন্ট, এটা হচ্ছে বিভিন্ন ধরনের স্টেটমেন্টের জন্য আমরা একটা আয়তাকার বা রেক্টাঙ্গল প্রকাশ করে থাকি। এই তিনটা শিখলে মোটামুটি চলে। আমি আরেকবার রিভিউ করি। এইভাবে ওভাল টাইপের যেটা, সেটা হচ্ছে শুরু বা শেষ, তারপরে হচ্ছে সামান্তরিকের মতো যেটা, সেটা ইনপুট অথবা আউটপুট, আর হচ্ছে আয়তাকার যেটা, সেটা হচ্ছে স্টেটমেন্ট। এই স্টেটমেন্ট মানে কি, এখানে বিভিন্ন ধরনের তুমি সূত্র বা বিভিন্ন ধরনের ভ্যালু বসানোটা তুমি লিখতে পারো। সো এটা গেল আমাদের ফ্লোচার্টের পরিচয়। গতে কি বলা হয়েছে যে উদ্দীপকের সমস্যাটির জন্য অ্যালগরিদম লিখো। তো ভাই এখানে সিরিয়ালে সব দিয়ে দিছে, তুমি খালি দেখা দেখা খালি ধাপ আকারে লিখবা। ঠিক আছে, তো আমাদের প্রথম ধাপ কি, তুমি প্রোগ্রামটা স্টার্ট করবা। তাহলে প্রথম ধাপ গ নাম্বারে ফার্স্টে কি লিখবা? ফার্স্টে লিখবা ধাপ একে লিখবা হচ্ছে প্রোগ্রাম শুরু করি। ঠিক আছে, সবার প্রথমটা হবে প্রোগ্রাম শুরু করি। দ্বিতীয় ধাপে কি করা হয়েছে দেখো তো, ইনপুট আমরা নিব সি। সি মানে কি সেন্টিগ্রেড, আমরা ইনপুট হিসেবে সেন্টিগ্রেড কে নিব। ঠিক আছে, তাহলে ধাপ 2 এর মধ্যে থাকবে ইনপুট হিসেবে সেন্টিগ্রেড সি নেই। ঠিক আছে, এরপরে কাজ কি, আমরা একটা ফর্মুলা অ্যাপ্লাই করতেছি। এটা অ্যাকচুয়ালি ফিজিক্স থেকে আসছে, তোমার প্যারা নেওয়ার কিছু নেই, এটা উদ্দীপকে দেওয়া আছে। হ্যাঁ, এটা ফারেনহাইটে কনভার্ট করার জন্য ফর্মুলা, ফারেনহাইটে কনভার্ট করার জন্য। তাহলে ধাপ 3 এর মধ্যে কি হবে, জাস্ট এটা দেখে দেখে তুলে দিবা। হ্যাঁ, যে ফারেনহাইট সমান সমান কি, যে 9 ডিভাইডেড বাই 5 ইনটু সি, তারপরে কত প্লাস 32 নির্ণয় করি। হ্যাঁ, খালি লেখা দিবা কি নির্ণয় করি। এই যে তুমি নির্ণয় করছো, তোমার কিন্তু ফারেনহাইট বের হয়ে গেছে। এখন কাজ কি, এটা আউটপুট শো করা। তুমি যদি বের করে রাখা দাও তাহলে তো হবে না, তোমাকে এটা প্রদর্শন করতে হবে। ঠিক আছে, তাহলে ধাপ 4 এর মধ্যে কি হবে, প্রদর্শন করি ফারেনহাইট এফ প্রদর্শন করি, ফারেনহাইট এফ প্রদর্শন করি। ঠিক আছে, আউটপুটে প্রদর্শন করি। তুমি চাইলে এখানে আউটপুট লিখে দিতে পারো বা না লিখলেও সমস্যা হবে না। আচ্ছা, এবং সর্বশেষ ধাপটা কি দেখো, সর্বশেষ ধাপটা হচ্ছে প্রোগ্রামটা আমরা শেষ করে ফেলি। ঠিক আছে, প্রোগ্রাম শেষ করি, শেষ। দেখছো কি সোজা। হ্যাঁ, ফ্লোচার্টের চাইতে কিন্তু আমাদের অ্যালগরিদমের পরীক্ষায় বেশি আসে। গ নাম্বারটা শেষ। ঘতে কি বলছে, উদ্দীপকের সমস্যাটির জন্য সি ভাষায় একটি প্রোগ্রাম লিখো যেখানে ঋণাত্মক ইনপুট গ্রহণযোগ্য হবে না। তাহলে এই ধাপগুলো তো আমরা বুঝে ফেলছি, ধাপগুলো খুবই সিম্পল। তো এখানে ইনপুট হিসেবে আমরা কিন্তু নেগেটিভ নাম্বার নিতে পারবো না। ঠিক আছে, তো চলো শুরু করে ফেলি। এখন প্রথমটা কি ছিল, আমরা প্রোগ্রাম স্টার্ট করব। তো যে কোনো একটা প্রোগ্রাম স্টার্ট করতে গেলে আগে কিন্তু তোমাদেরকে রুল বলছি, যে রুলটা হচ্ছে ইনক্লুড stdio.h লিখতেই হবে। তাহলে ফার্স্ট অফ অল একটা হ্যাশ দিবা, হ্যাশ দিয়ে include ইনক্লুড, হ্যাঁ, stdio.h লিখে ফেলবা। তারপরে কি লিখবা, অবশ্যই ইন্টিজার মেইন লিখবা, ফার্স্ট ব্র্যাকেট দিবা, তারপর সেকেন্ড ব্র্যাকেট দিবা। এখন তোমার কিন্তু কাকে কাকে দরকার সেটাকে বুঝতে হবে। এটা প্রোগ্রামটা আসলে কিসের, এটা হইতেছে কি তোমার সেলসিয়াসে ধরো তোমার ভ্যালু দেওয়া আছে। ধরো তুমি অঙ্ক করো না, ফিজিক্স অনেক অঙ্ক করছো না, 100 ডিগ্রি সেন্টিগ্রেড, হ্যাঁ, ওই যে কার্নো ইঞ্জিনের যে অঙ্কগুলা, ওইখানে ধরো টেম্পারেচার দিয়েছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড। তুমি কি টের মানে 100 ধরে অঙ্ক করো না, তুমি 100 কে 273 দিয়ে যোগ করো না, যোগ করে না তুমি কেলভিন বানায় নাও। হ্যাঁ, এই যে এটাকে বলে কনভার্সন। হ্যাঁ, এখানেও সেম কাহিনী, যে তোমার ইনপুট হিসেবে ধরো সি দিল, হ্যাঁ, সেন্টিগ্রেড দিল, এখন দরকার তোমার ফারেনহাইট। তো তুমি কি করবা, তখন এই ফর্মুলাটা অ্যাপ্লাই করবা। তাহলে তোমার ইনপুট হিসেবে কি দিল, ইনপুট হিসেবে দিল হচ্ছে সেন্টিগ্রেড। তাহলে ইনপুট হিসেবে দিল সেন্টিগ্রেড, তাহলে এখানে তুমি যে কাজটা করবা, তাহলে ইন্টিজার হিসেবে এটা, এখন এখানে একটা কাহিনী হইতেছে যে সি এর পরিচয়টা কেমন, সি কি ইন্টিজার হইতে হবে? উত্তর হচ্ছে না, সিটা কিন্তু দশমিক সংখ্যা হইতে পারে, সিটা কিন্তু দশমিক সংখ্যা হইতে পারে। কেন, সেন্টিগ্রেড কি তোমার 30.7 31.5 হইতে পারে না? অবশ্যই হইতে পারে। তাহলে আমরা সেই ক্ষেত্রে এটাকে ফ্লোট হিসাবে নিব। ঠিক আছে, ফ্লোট হিসাবে নিলে এটা সবচেয়ে বেটার হবে। ওকে, তাহলে ফ্লোট, তাহলে আমাদের ডেটা টাইপটার নাম কি হবে, ফ্লোট। ফ্লোট মানে কি দশমিক হইতে পারে। ওকে, ফ্লোট হিসেবে কাকে নিব, সেন্টিগ্রেড কে নিব। আর আমাদের যে আনসারটা বের হবে সেটারও পরিচয় দিয়ে নিতে হবে, অর্থাৎ আউটপুট। আউটপুটের পরিচয়টা কি, এফ। তাহলে সি এর পরে কমা দিয়ে এফ লিখবো। ঠিক আছে, আর তো কেউ নাই। হ্যাঁ, তাহলে সি হচ্ছে কি ইনপুট আর এফ হইতেছে কি আউটপুট। আচ্ছা, নেক্সট কাজ কি, নেক্সট কাজ হচ্ছে ইনপুট নিয়ে নিতে হবে। ইনপুট নিতে হবে, তুমি ধরো একটা সফটওয়্যার বানাইলা, বানায় তুমি প্লে স্টোরে ছেড়ে দিলা।
এখন প্লে স্টোর থেকে মানুষ ডাউনলোড করলো, ডাউনলোড করে সে সফটওয়্যারটা ব্যবহার করবে। হ্যাঁ, কি ব্যবহার করবে? তুমি এমন একটা সফটওয়্যার বানাইছো যেখানে প্লে স্টোর থেকে ডাউনলোড করে মানুষ সেন্টিগ্রেড ইনপুট দিবে আর প্রদর্শন করবে, আউটপুটে ফারেনহাইট দেখাবে। ক্লিয়ার? তাহলে আগে তো প্রদর্শন করতে হবে, ইনপুট নিতে হবে, মানুষের কাছ থেকে ইনপুট নিতে হবে। ক্লিয়ার? ইনপুট নেওয়ার জন্য যে কোডটা সেটা হচ্ছে স্ক্যানএফ। ইনপুট নেওয়ার জন্য যে কোড সেটাকে আমরা বলে থাকি কি? স্ক্যানএফ বলে থাকি। ঠিক আছে, তাহলে স্ক্যানএফ এর মাধ্যমে তুমি কি করবা? ইনপুট নিবা। তাহলে স্ক্যানএফ দিয়া এইভাবে ডাবল ইনভার্টেড দিয়ে নিবা। ইনপুটটা যে নিবা, কাকে ইনপুট নিবা? তুমি সেলসিয়াসকে ইনপুট নিবা। তাহলে লিখে দিবা এইভাবে যে পার্সেন্টেজ অফ এফ, কারণ কি সেলসিয়াসটা তো ফ্লোট বা দশমিক সংখ্যা, তা পার্সেন্টেজ অফ এফ লিখবা। লিখার পরে ডাবল ইনভার্টেড আবার দিবা, দিয়া একটা কমা দিয়ে দিবা। কারণ কি? কারণ আমাদের ইনপুট কিন্তু আর কেউ নাই। এই হচ্ছে ইনপুট, এই বাবাজি হচ্ছে সি হচ্ছে ইনপুট, আর এফটা হচ্ছে আউটপুট। ঠিক আছে, ইনপুট তো আর কেউ নাই, এর জন্য এখানে কমা দিয়ে দিচ্ছে। যদি ইনপুট আরো কেউ থাকতো এখানে আরো অ্যাড করতাম। ঠিক আছে, আর ইনপুট হিসেবে কে, তার নামটা বলে দিতে হবে। সি কে আমরা ইনপুট হিসেবে নিছি। ওকে, এখন আমাদের কাজ হচ্ছে ফর্মুলা বসায় দাও। ফর্মুলা এফ এর ফর্মুলা জানি কি ছিল হচ্ছে 9/5 ইন্টু সি। যেমনি লেখা আছে অমনি লিখবে। এখন এইভাবে লিখলে হবে না, কারণ ক্যালকুলেটারে কিবোর্ডে কিন্তু এই ভাগ চিহ্নটা নাই। তো তোমাকে কি করতে হবে? তোমাকে স্ল্যাশ চিহ্ন দিতে হবে, ডিভিশন সিম্বলটা। হ্যাঁ, যে 9/5 এভাবে তোমাকে দিতে হবে। মাল্টিপ্লাই সি, তুমি চাইলে এখানে যদি সি দাও, এটার চেয়ে বেটার হইতেছে সি যেহেতু 9 এর সাথে গুণাকারে আছে, সো বেটার হইতেছে না 9 এর সাথে লিখে ফেলা। ঠিক আছে, এই যে দেখো, এই যে সিটা তুমি চাইলে 9 এর সাথে গুণ করে দিতে পারো। হ্যাঁ, আরেকটা কাজ করা যায়, সেটা হচ্ছে ব্রেকেট দিয়ে দিতে পারো। যদি এখানে ব্রেকেট দিয়ে দাও তাহলে কিন্তু কোনো প্যারা নেই। এই যে মাল্টিপ্লাই সি, ঠিক আছে, প্লাস কত হবে? 32। অবশ্যই লাস্টে একটা সেমিকোলন দিবা, নয়তো কিন্তু পুরো কোডটাই বাদ হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এফ এ কনভার্ট হয়ে গেল। এখন তোমাকে কি করতে হবে? এটাকে প্রদর্শন করতে হবে। তুমি যদি প্রদর্শন করতে চাও, তোমাকে অবশ্যই প্রিন্ট এফ দিয়ে প্রদর্শন করতে হবে। প্রিন্ট এফ দিয়ে আমরা আউটপুট দেখাই। তাহলে আউটপুট হিসেবে আমরা কি পাচ্ছি? ফারেনহাইট পাচ্ছি। ঠিক আছে, তাহলে এভাবে লিখতে পারো যে আউটপুট, এভাবে লিখে দিতে পারো, আউটপুট ইজ ইকুয়াল টু পার্সেন্টেজ, হ্যাঁ, পার্সেন্টেজ এফ। তো পার্সেন্টেজ এফ দিয়ে একটা কমা দিয়ে দিবা। হ্যাঁ, এই পার্সেন্টেজ এফ দ্বারা কার মান বুঝাইতেছে? এফ এর মান বুঝাইতেছে, বড় হাতের এফ এর মান বুঝাইতেছে। তাহলে এখানে বড় হাতের এফটা দিয়ে দিবা। ঠিক আছে, এটা রুল। এটা তোমার মন মতো, তুমি চাইলে এখানে অন্য কিছু লিখতে পারো, ইংরেজিতে যা মন চাই লিখো। এই সমান এটা কোনো রুলের মধ্যে না, এগুলো আমার ইচ্ছা হয়েছে আমি লিখছি। ঠিক আছে, তুমি যদি এগুলো কিচ্ছু না লিখে শুধু পার্সেন্টেজ এফ লিখো, তাও কোনো সমস্যা নাই, কিন্তু পার্সেন্টেজ এফ লিখতে হবে। কারণ কি? কারণ তুমি আউটপুটে যাকে দেখাতে চাচ্ছ তার ডেটা টাইপ কিরকম সেটা পরিচয় দিয়ে দিতে হবে। তার ডেটা টাইপটা হচ্ছে ফ্লোট। কারণ কি? যে আউটপুট যে ফারেনহাইট, সে কিন্তু ফ্লোট, সে কিন্তু দশমিক সংখ্যা। সেলসিয়াস যদি দশমিক হয়, ফারেনহাইট তো অবশ্যই দশমিক হবে, তাই না? তুমি অঙ্ক করে দেখো, ফিজিক্সের মতো অঙ্ক করো, আশা করি ক্লিয়ার। তাহলে এখন নেক্সট কাজ কি? নেক্সট কাজ হচ্ছে তোমার প্রোগ্রামটা শেষ করে ফেলা। তোমার তো আউটপুটে প্রদর্শন হয়ে গেছে, নেক্সট কাজ হচ্ছে রিটার্ন করে দেওয়া। তাহলে রিটার্ন কি করবা? কাকে রিটার্ন করবা? 0 কে রিটার্ন করবা। ঠিক আছে, এরই মাধ্যমে কোড শেষ। দেখো, এত ছোট একটা কোড ঘ নাম্বারের জন্য। আর তোমরা ভাবতে পারো এই ছোট ছোট প্রোগ্রাম ভাই পড়াইতেছে, এগুলো বানাই নিয়ে আসছে পিচ্ছি প্রোগ্রাম। না, এগুলো বোর্ডে আসা সিকিউ, এবং এই টাইপের সিকিউ কিন্তু অনেকবার আসছে। ঠিক আছে, একবার দুইবার না, অনেকবার আসছে। ক্লিয়ার? সো এর মাধ্যমে কিন্তু আমাদের 2টা সিকিউ শেষ হয়ে গেছে। এখন আমরা শিখবো হচ্ছে লিপ ইয়ার। কি শিখবো ভাইয়া? লিপ ইয়ার। তো সি প্রোগ্রাম শেখার আগে লিপ ইয়ারটা কি সেটা জানার চেষ্টা করি, কারণ ছোটকাল থেকে আমাদের একটা ভুল কনসেপ্ট আছে। আমরা ছোটকাল থেকে কি শিখে আসছি? যে 4 দ্বারা বিভাজ্য হইলেই সেটা লিপ ইয়ার। এখানে কিছু ভুল আছে, কারণ হচ্ছে সকল 4 দ্বারা বিভাজ্য সংখ্যা কিন্তু লিপ ইয়ার না। যেমন তুমি যদি 1700 কথা চিন্তা করো, এটা কিন্তু 4 দ্বারা বিভাজ্য, কিন্তু এটা লিপ ইয়ার না। একটা কারণ আছে, কারণ হলো 100 দিয়ে বিভাজ্য হওয়া যাবে না। 100 দিয়ে বিভাজ্য হইলে সেটা লিপ ইয়ার না। খেয়াল করে দেখো, 1700 তুমি আগে নিজে কোশ্চেন করবে 100 দিয়ে কি বিভাজ্য করা যায়? উত্তর যদি হয় হ্যাঁ, তাহলে বাদ। খেয়াল করো কিন্তু, হ্যাঁ উত্তর হ্যাঁ হইলে বাদ, ওটা লিপ ইয়ার না। এবার তুমি 1800 চেক করো, 1800 আগে নিজে চেক করে দেখো তাহলে কি 100 দ্বারা বিভাজ্য হয় কিনা। উত্তর কিন্তু হ্যাঁ, 1800 কিন্তু 100 দিয়ে ভাগ করা যায়। ঠিক আছে, মানে কাটাকাটি করা যায়, 1800 ভাগ 100 করো, 0 কাটাকাটি যায়। তাহলে এটাকে লিপ ইয়ার হইব? জীবনও এটা হবে না, বাদ। এবার আসো 1900, এটাকে 100 দিয়ে তুমি ভাগ করো, বিভাজ্য হয় কিনা? বিভাজ্য হয়, 0 কাটাকাটি যায়, সো এটাও লিপ ইয়ার না। এবার আসো 2000, এখন তুমি বলবা ভাইয়া 2000 তো 100 দ্বারা ভাগ যায়। হইছে কি?
100 দিয়ে ভাগ তুমি করতেছো ভালো কথা, কিন্তু যদি 400 দিয়ে ভাগ হইয়া যায় তাহলে কিন্তু সে লিপিয়ার। খেয়াল করো, তখন আমি 100-র কাহিনী যাইতেছিলাম, কিন্তু যখনই 2000-এ আসলাম এটা কিন্তু 400 দিয়ে ভাগ হয়। এগুলো কিন্তু 400 দিয়ে ভাগ হয় না, এর জন্য এগুলোতে 400-র কাহিনী আসে নাই। বাট এটা কিন্তু 400 দিয়ে ভাগ হইছে, 400 দিয়ে ভাগ হইলেই সেটা লিপিয়ার। ক্লিয়ার? তাহলে এটা কিন্তু প্রথম কন্ডিশন যে 400 দিয়ে ভাগ হইলেই লিপিয়ার, 400 দিয়ে ভাগ হইলেই লিপিয়ার, 400 দিয়ে ভাগ হইলেই লিপিয়ার। ঠিক আছে, এটা তাহলে লিপিয়ার হওয়ার একটা কন্ডিশন আমরা পাই গেলাম। তাহলে লিখে ফেলি কন্ডিশন নাম্বার 1 যে 400 দ্বারা বিভাজ্য হইলেই লিপিয়ার। ঠিক আছে, আর এগুলা কি? এগুলা হচ্ছে 100 দ্বারা বিভাজ্য হইলেই লিপিয়ার না। ওকে, এবার আমরা চলে যাই, ধরো 1704 এটা লিপিয়ার কিনা। প্রথম কথা, এটা তুমি চেক করবে 100 দ্বারা ভাগ যায় কিনা। উত্তর হচ্ছে যাবে না, কারণ 100 দ্বারা ভাগ হইতে হলে লাস্টে 2টা শূন্য থাকা লাগে। সেটাতে 100 দ্বারা ভাগ যাচ্ছে না, 100 দ্বারা ভাগ গেলে সেটা লিপিয়ার না। আর 100 দ্বারা ভাগ যদি না যায় তাহলে সেটা লিপিয়ার একটা সম্ভাবনা আছে। সো এটা লিপিয়ার হওয়ার একটা সম্ভাবনা আছে। এবং কিভাবে সেই সম্ভাবনাটা চেক করবা সেটা হচ্ছে এবার 4 দিয়ে ভাগ। যদি দেখো 4 দিয়ে ভাগ হয়ে গেছে তাহলে সেটা লিপিয়ার। এখন 1704 4 দিয়ে ভাগ কিনা সেটা চেক করার একটা চোরা টেকনিক আছে, সেটা তো লাস্টে 2 ডিজিট 4 দিয়ে ভাগ করবা। তো 4 দিয়ে ভাগ করলে তো বিভাজ্য হয়, তার মানে এটা লিপিয়ার। ক্লিয়ার? এবার আসো 1705, এখন চেক করবো এটা লিপিয়ার কিনা। প্রথমত আগে 100 দিয়ে ভাগ করতে হয়, তো বুঝাই যায় একটা বাচ্চাও বুঝবে এটা 100 দ্বারা বিভাজ্য হয় না। এটা বলছিলাম যে 100 দ্বারা বিভাজ্য না হইলে লিপিয়ার হওয়ার সম্ভাবনা আছে। এই যে সম্ভাবনা আছে এটা কেমন চেক করবো? 4 দিয়ে ভাগ করে দেখবো। 4 দিয়ে যে ভাগ করবো, এত বড় সংখ্যা তো আমরা পারতেছি না ক্যালকুলেটর ছাড়া। এই যে চোরা টেকনিক আছে, চোরা টেকনিক হচ্ছে লাস্ট 2 ডিজিট নিয়ে কাজ করবা, শুধু প্রথম 2 ডিজিট বাদ। 5 কে তুমি যদি 4 দিয়ে ভাগ করো সেটা কিন্তু আসলে নিঃশেষে বিভাজ্য হয় না, কারণ ভাগশেষ 1 থেকে যায়। ঠিক আছে, তুমি 4 এর নামটা করবা খালি, 4 একে 4, 4 দুগুণ 8। ঠিক আছে, তো মাঝখানে তো 5, তাই এটা লিপিয়ার হবে না। ক্লিয়ার? মানে 4 এর নামটার মধ্যে থাকা লাগবে সহজ বাংলা ভাষা। সো এটা লিপিয়ার না। যদি আমি 1706 এর কথা বলি, 4 একে 4, 4 দুগুণ 8, এখানে তো 6 তো 4 দিয়ে বিভাজ্য হয় না, সো এটা লিপিয়ার না। 1707 এটাও লিপিয়ার না, কিন্তু 1708 এটা কিন্তু লিপিয়ার। কারণ কি? লাস্টে 8 আছে, 8 কিন্তু 4 দ্বারা বিভাজ্য। 4 একে 4, 4 দুগুণ 8। ক্লিয়ার? তাহলে এখানে শর্তটা কি দাঁড়াচ্ছে? এখানে শর্তটা একটুখানি কম্বাইন শর্ত হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে এটা শর্ত নাম্বার 2। শর্ত নাম্বার 2টা কি দাঁড়াচ্ছে? যে 100 দ্বারা বিভাজ্য হওয়া যাবে না এবং 4 দ্বারা বিভাজ্য হইতে হবে। ক্লিয়ার? তাহলে আমরা শর্তগুলো লিখে ফেলি। হ্যাঁ, 100 দিয়ে নট ইকুয়াল টু বিভাজ্য। ঠিক আছে, মানে 100 দ্বারা বিভাজ্য হওয়া যাবে না। ঠিক আছে, কিন্তু হ্যাঁ এই যে পুরোটা এবং 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 কি হবে? 4 দিয়ে ইকুয়াল টু বিভাজ্য। ঠিক আছে, এটা আমি আমার মতো করে বাংলা লিখে দিলাম। এই হচ্ছে আমাদের কন্ডিশন। তো এটাকে কিভাবে সি প্রোগ্রামে কনভার্ট করব, এই বাংলা ভাষাকে কিভাবে সি প্রোগ্রামে কনভার্ট করে সেটা দেখো। সি প্রোগ্রামে তোমাকে রুল জানা লাগবে। হ্যাঁ, সেটাকে বলে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন বা গাণিতিক এক্সপ্রেশন। ঠিক আছে, এখন আমরা কি শিখবো? গাণিতিক এক্সপ্রেশন, বিভিন্ন ধরনের এক্সপ্রেশন শিখবো, কিভাবে সি প্রোগ্রামে এক্সপ্রেশন লিখে। প্রথমত তুমি আগে পার্সেন্টেজের কাজ শিখবা। পার্সেন্টেজ মানে হচ্ছে ভাগশেষ নির্ণয়। ঠিক আছে, পার্সেন্টেজের কাজ মানে কি? ভাগশেষ নির্ণয়। এখন আমাদের প্রথম কন্ডিশন কি ছিল? আমাদের প্রথম কন্ডিশনটা ছিল যে 400 দ্বারা ভাগ হইলেই সেটা লিপিয়ার। তাহলে কি করব? ধরো আমার আমার বছরটাকে আমি ইয়ার নাম দিলাম। ঠিক আছে, তো ইয়ারটাকে কি করব? আমি ভাগশেষ নির্ণয় করব। তাহলে পার্সেন্টেজ দিয়ে দিব। পার্সেন্টেজ মানে কি? ভাগশেষ নির্ণয় করা। কত দিয়ে আমরা ভাগ করব? 400 দিয়ে। তাহলে পার্সেন্টেজ দিয়ে 400 লিখবা। ঠিক আছে, এখন যদি এটা ইকুয়াল টু যদি কি হয়ে যায়? শূন্য হয়, তার মিনিং কি? আমরা অ্যাকচুয়ালি ভাগশেষ নির্ণয় করতেছি। যেমন 1600 কথা চিন্তা করো। 1600কে তুমি 400 দিয়ে আগে ভাগ করো। ঠিক আছে, তাহলে 1600 তুমি 4 দিয়ে গুণ করলে 1600 হয়ে যাচ্ছে। এখানে কত? 0 থাকতেছে না? এই যে এইটা 0, এইটাই আমরা এখন লিখবো। যদি ইকুয়াল যদি 0 হয়, মনে রাখবা সি প্রোগ্রামিং এ দুইটা ইকুয়াল দিতে হয়। ইকুয়াল টু বোঝানোর জন্য, ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনে ইকুয়াল টু বোঝানোর জন্য দুইটা সমাসনা দিতে হয়। যদি ইকুয়াল 0 হয়, তার মানে কি? তার মানে হচ্ছে এটা 400 দ্বারা বিভাজ্য হয়েছে। যেমন 400, 800, 1200, 1600 এগুলোর কথা বলতেছি। তাহলে এটা হচ্ছে আমাদের একটা কন্ডিশন। এখন ধরো এই কন্ডিশনের মধ্যে পড়লো না, তখন আমরা কি কোথায় চলে যাব? তখন আমরা কন্ডিশন 2 তে চলে যাব। কন্ডিশন 2 একটু আগে শিখলাম যে 100 দ্বারা বিভাজ্য হওয়া যাবে না। খেয়াল করো, এটা কিন্তু বিভাজ্য হয়েছে, কিন্তু 100 দ্বারা বিভাজ্য হওয়া যাবে না কন্ডিশন 2 তে। তাহলে কি করবা? তাহলে ইয়ার লিখবা,
পার্সেন্টেজ দিবা, 100 লিখবা, হওয়া যাবে না। এই যে নট সি প্রোগ্রামিং এর নট চিহ্নটা হলো এইটা, এটা হচ্ছে নট। তোমরা এন্ড গেট, নট গেট এগুলো পড়ছো না? নট মানে কি? উল্টায় দেওয়া, 1 কে 0 বানানো। এখানেও সেম, তুমি এখানে কি করবে? একটা নট দিয়ে নিবা, ঠিক আছে? নট ইকুয়াল টু 0, এখানে ইকুয়াল কিন্তু একটা দিবা, কারণ ওই এই যে মানে সহজ বাংলা ভাষায় এই ইকুয়ালের জায়গায় আমি নট চিহ্নটা দিয়েছি। এটা মিনিং কি? এটা মিনিং হচ্ছে এবার ভাগশেষটা শূন্য হয় নাই। যেমন 1704 কথা চিন্তা করো, 1704 যদি তুমি করো 100 দিয়ে যদি তুমি ভাগ করো, তাহলে দেখবা আমাদের ভাগশেষ কিন্তু 4 থেকে যায়, ঠিক আছে? তার মানে ভাগশেষ কিন্তু শূন্য হয় নাই, তার মানে এটা লিপ ইয়ার হওয়ার একটা সম্ভাবনা আছে। হ্যাঁ, সম্ভাবনা আছে, তার মানে এটা একটা কন্ডিশন। এখন এই একটা কন্ডিশন দিয়ে তো হবে না, আরেকটা কন্ডিশন আছে। তাহলে এই যে এবং বলছিলাম, এবং মনে রাখবা সি প্রোগ্রামিং এ এবং প্রকাশ করা হয় ডাবল এন দিয়ে, ঠিক আছে? এখন এই কন্ডিশনটা লিখবা যে 4 দ্বারা বিভাজ্য হওয়ার কন্ডিশন। তাহলে কি করবা? আবার ব্র্যাকেট দিয়ে কি লিখবা? ইয়ার পার্সেন্টেজ 4 দ্বারা এবার আমরা বিভাজ্য করব। তো যদি বিভাজ্য হয়, হ্যাঁ, তাহলে 4 দিয়ে দুইটা সমান সমান দিব, ইকুয়াল 0 হয়, তার মানে এইটা লিপ ইয়ার হওয়ার কন্ডিশন, এটাও লিপ ইয়ার হওয়ার কন্ডিশন, এবং মাঝখানে অবশ্যই এন্ড হইতে হবে, ঠিক আছে? সো তাইলে দুইটা আমরা কিন্তু কন্ডিশন পাই গেলাম। একটা কন্ডিশন হচ্ছে এই যে এইটা, ঠিক আছে? এটা হচ্ছে নাম্বার 1 কন্ডিশন, আর এটা হচ্ছে নাম্বার 2 কন্ডিশন। দুইটা কন্ডিশন পাই গেলাম। এখন আমরা সি প্রোগ্রামটা শুরু করতে পারি। তো এখন আমরা আমাদের 3 নাম্বার সৃজনশীলটা সলভ করব। তো এটা কিন্তু আসলে লিপ ইয়ারের একটা কোশ্চেন। তো প্রথমত উদ্দীপকেই কিন্তু আমাদের অ্যালগরিদমটা দিয়ে দিছে। হ্যাঁ, আগে যে সিকিউগুলো সলভ করছি গ নাম্বার অ্যালগরিদম বের করতে বলছিল, বাট এই সিকিউতে অ্যালগরিদমটা সারেই দিয়ে দিছে। গ নাম্বারে বলছে যে প্রবাহ চিত্র আঁকো। প্রবাহ চিত্র মানে হচ্ছে ফ্লো চার্ট, ইংরেজিতে ফ্লো চার্ট বলে যেটা। তো চলো এখন এটা আমরা ফ্লো চার্টটা আঁকবো। সবার প্রথমে বলে দিছে শুরু করি। তো তোমাদেরকে আজকে ক্লাসে শিখাইছিলাম ফ্লো চার্টের সময় যে শুরু করা এবং শেষ করা এই দুইটার জন্য কিন্তু ফ্লো চার্ট সেম, দুইটার জন্য কিন্তু ফ্লো চার্টটা সেম, ঠিক আছে? তো সেই ফ্লোচার্টটা দেখতে কিরকম? এই যে এরকম গোলটা, ঠিক আছে? তো এটা ইংরেজিতে লেখার চেষ্টা করবা। তো শুরু করা মানে কি? স্টার্ট। তাহলে আমরা কি করবো? স্টার্ট লিখবো। তারপরে ধাপ 1 শেষ, ওয়াই এর মান গ্রহণ করব। দেখো কোনো কিছু মান গ্রহণ করা মানে কি? ইনপুট না? তাহলে আমরা এখানে ইনপুট নিব। ইনপুটের চেহারাটা কেমন হয়? সামান্তরিক। তাহলে একটা তীর চিহ্ন দিব, দিয়ে আমরা সামান্তরিকটা নিব, ঠিক আছে? সামান্তরিকটা। এখন এখানে কি করতেছি? ইনপুট হিসেবে ওয়াই নিচ্ছি। সো ইংরেজিতে লিখবা ইনপুট ওয়াই, ইংরেজিতে লিখবা ইনপুট ওয়াই, ওকে? আচ্ছা, সো 2 নাম্বার ধাপ শেষ। 3 নাম্বার ধাপে বলছে যে এই যে একটু আগে আমি যে দুইটা শর্ত লিখছিলাম না, ওই দুইটা শর্ত, যে যদি 400 দ্বারা যদি বিভাজ্য হয় তবে আমরা কি করব? ধাপ 6 এ চলে যাব। দেখো 400 দ্বারা বিভাজ্য হওয়া মানে কি? চোখ বন্ধ করে সেটা লিপ ইয়ার। দেখো আমরা 3 নাম্বার ধাপে আছি, কিন্তু যদি সেটা 400 দ্বারা বিভাজ্য হয়ে যায়, তাহলে 4 আর 5 নাম্বার ধাপ যাওয়া দরকার নাই, ডাইরেক্ট বলে দিবা যে এটা একটা লিপ ইয়ার। লিপ ইয়ার বাংলা হচ্ছে অধিবর্ষ, ঠিক আছে? তাহলে তুমি ইনপুট হিসেবে ওয়াই নিছো, নিয়ে তুমি চেক করবা। এটা কিন্তু চেক করা, হ্যাঁ? যদি মানে কি? এটা হচ্ছে একটা ইফ। এখন ইফ এলস এর ক্ষেত্রে চিত্রটা হয়ে থাকে এইরকম। ইফ এলস এর ক্ষেত্রে চিত্রটা হয়ে থাকে এইরকম, ঠিক আছে? এই যে এরকম। এখানে দুইটা শর্ত, হ্যাঁ? যে শর্ত একটা, রেজাল্ট হইতে পারে দুই রকম, যে একটা সত্য আর একটা হইতে পারে কি? মিথ্যা, ঠিক আছে? যদি এই শর্তটা সত্য হয় তাহলে এই ঘটনা ঘটবে, যদি মিথ্যা হয় তাহলে এই ঘটনা ঘটবে, ঠিক আছে? তাহলে এখন আমরা যে কাজটা করব, যদি সত্য হয় তাহলে কি ঘটনা ঘটবে? এইটা। যদি মিথ্যা হয় তাহলে কি ঘটনা ঘটবে? এইটা। তো আমরা ফার্স্টে সত্যটা নিয়ে করব, যে 400 দ্বারা বিভাজ্য হইতেছে, ঠিক আছে? তাহলে এইভাবে লিখবো যে ওয়াই পার্সেন্টেজ 400 ইকুয়াল টু 0। আমরা এটা চেক করব। যদি এটা সত্য হয় তাহলে চোখ বন্ধ করে বলবো এটা লিপ ইয়ার, ঠিক আছে? তাহলে আমরা আউটপুটে কি দেখাই দিব? আউটপুটের জন্য চিত্রটা জানি কেমন হয়? ইনপুটের মতো হয়। ইনপুটও সামান্তরিক, আউটপুটও সামান্তরিক। তাহলে আমরা কি লিখবো? যে ওয়াই ইজ আ লিপ ইয়ার, ঠিক আছে? ওয়াই ইজ আ লিপ ইয়ার, ঠিক আছে? এখন যদি মিথ্যা হয় এটা মানে কি? যে 400 দ্বারা বিভাজ্য না। যেমন 1700, এটাকে যদি তুমি 400 দ্বারা বিভাজ্য করো, হবে না। 400 দ্বারা যদি ভাগ করো বিভাজ্য হবে না, তখন সেক্ষেত্রে এটা নোয়ের মধ্যে ঢুকে যাবে। আচ্ছা, নোয়ের মধ্যে ঢুকে যাওয়া মানে কি? সেটা হচ্ছে ধাপ 4 এ চলে যাওয়া, ঠিক আছে? ধাপ 4 এ আমরা আসবো। ধাপ 4 এ কি করব? ওই চেক করব 100 দ্বারা বিভাজ্য হয় কিনা। ওই যে 100 নট ইকুয়াল টু 0, ঠিক আছে? 100 নট ইকুয়াল টু, এখানে দুটো ইকুয়াল টু চলে আসছে, এটা অ্যাকচুয়ালি একটা ইকুয়াল টু হবে। আচ্ছা, 100 নট ইকুয়াল টু 0, ঠিক আছে? এবং y পার্সেন্টেজ 4 ইকুয়াল টু 0 মানে কি? মানে হচ্ছে 100 দ্বারা বিভাজ্য হওয়া যাবে না এবং 4 দ্বারা বিভাজ্য হইতে হবে। সো দুইটা কিন্তু একটা কন্ডিশন, ঠিক আছে? দুইটা মিলে একটা কম্বাইন্ড কন্ডিশন ক্রিয়েট করছে। তাহলে আমরা এইটা পুরোটাই লিখে দিব। জাস্ট দেখা, ঠিক আছে? এটা একটু বড় হবে, এটা বড় করে চিত্রটা আঁকবে, হ্যাঁ? এটা একটু বড় করে নিবা, কারণ লিখতে হবে তো, জায়গা লাগবে ভালো। তাহলে এইভাবে লিখবা ওয়াই পার্সেন্টেজ 100, হ্যাঁ, নট ইকুয়াল টু 0। তারপরে কি বলছে? এবং মানে কি? এন্ড,
ঠিক আছে, y পার্সেন্টেজ 4 ইকুয়াল টু 0। যদি পুরো ঘটনাটা সত্য হয় তাহলে এটা লিপ ইয়ার, সত্য হইলেই লিপ ইয়ার। ঠিক আছে, তাহলে এখন লিপ ইয়ারের জন্য তো আমি একটা বক্স করছি, তো তুমি একটা কাজ করো, তুমি হচ্ছে এইটা এখানে অ্যাড করে দাও, শেষ কাহিনী। ঠিক আছে, এটা একটু উপরে নিয়ে সুন্দর করে অ্যাড করে দাও, এইভাবে অ্যাড করে দাও, তাহলে এটা লিপ ইয়ার। আর যদি এটা মিথ্যা হয় তাহলে তো লিপ ইয়ার না। যদি এটা মিথ্যা হয় তাহলে কি বলবা, এটা লিপ ইয়ার না। তাহলে সেই ক্ষেত্রে তুমি এখানে নো একটা কন্ডিশন দিয়ে দিবা, নো কন্ডিশন দিয়ে বলে দিবা যে নট লিপ ইয়ার। ঠিক আছে, y is not a লিপ ইয়ার। ঠিক আছে, এই এখন তুমি তো এগুলো আউটপুটে দেখাই দিছো, তাই না? এগুলো তো তোমার আউটপুট, এগুলো অবশ্যই তীর চিহ্ন দিয়ে দিবা। এগুলো যেহেতু তোমার আউটপুট, সো অবশ্যই এই আমার প্রোগ্রামটা শেষ করতে হবে। ঠিক আছে, তাহলে প্রোগ্রাম যখন শেষ করবা, হ্যাঁ, তাহলে অবশ্যই এখানে একটা গোলা দিয়ে দিতে পারো, এই যে এইভাবে তীর চিহ্ন দিয়ে এখান থেকে আমার প্রোগ্রামটা এন্ড হয়ে যাবে। তাহলে এন্ডের জন্য চিত্রটা কিরকম হয়, END, এরকম একটা ওভাল চিত্র হয়ে যাবে। ঠিক আছে, সো এই ছিল আমাদের গ নাম্বারের সলিউশন। গতে কি বলছে, এই সি প্রোগ্রামটা লিখতে হবে, এটার জন্য সি প্রোগ্রাম লিখতে হবে। খুবই সহজ, কারণ আমরা কন্ডিশন কিন্তু আসলে সাইজ করে রাখছি। হ্যাঁ, তাহলে শুরু করে দিই। সবার প্রথমে লিখবো হচ্ছে include stdio.h, সবার প্রথমে include stdio.h। তারপরে কি লিখবো, মুখস্থ হয়ে গেছে তাই না, ইন্টিজার মেইন। তারপরে কি লিখবো, ওই যে আমরা ইনপুট হিসেবে কাকে নিচ্ছি, আমরা শুধুমাত্র বছরটা নিতেছি, ইয়ার, YEAR, ইয়ারটাকে শুধু ইনপুট হিসেবে নিচ্ছি। ঠিক আছে, তাহলে লিখে ফেলবো যে আই অ্যান্ড, এটা কিন্তু ফ্লোট হবে না। ঠিক আছে, সাল কখনো ভগ্নাংশ সংখ্যা হয় না। তাহলে ইন্টিজার কি নিব, ইয়ার, YEAR, এটা আমরা ইনপুট হিসেবে নিয়ে নিলাম। ঠিক আছে, মানে এই পরিচয় হিসাবে দিলাম, ইনপুট এখনো নিয়ে নেই, পরিচয় নিলাম। এখন ইনপুট হিসেবে নিব, ইনপুট নেওয়ার কোডটা কি, স্ক্যানএফ। মনে রাখবা স্ক্যানএফ দিয়ে কি করে, সি প্রোগ্রামে ইনপুট নেয়। ইনপুট নেওয়ার জন্য রুলস হচ্ছে %d লিখতে হয় ইন্টিজারের জন্য। আমি যে সাইডে তোমাদের লিখে দিই, ইন্টিজারের জন্য হচ্ছে %d, হ্যাঁ, ফ্লোটের জন্য হচ্ছে %f, হ্যাঁ, এগুলো মুখস্থ রাখবা। ওকে, আচ্ছা, ইন্টিজারের জন্য কি %d, ফ্লোটের জন্য %f, ইন্টিজারের জন্য %d, ফ্লোটের জন্য %f, মুখস্থ করে ফেলো। হ্যাঁ, আচ্ছা, ওকে। তাহলে এখন আমরা কি লিখবো, %d লিখবো। এখন ইনপুট কি আর কেউ আছে, নাই, তাহলে এটা কি করবা, এই যে কমা দিয়ে দিবা। এখন একটা পরিচয়টাও তোমাকে দিয়ে দিতে হবে, %dটা কে, এটা হচ্ছে ইয়ার, তাহলে M% দিয়ে ইয়ার লিখা দিবা। M%, এখানে একটা M% দিতে হয়। ঠিক আছে, আচ্ছা, আমি মনে হয় আগের কোনো একটা কোডে M% মনে ভুলে দিই নাই। হ্যাঁ, এটা M% দিয়ে নিবা। হ্যাঁ, ইনপুটের ক্ষেত্রে অবশ্যই M% দিতে হয়। এই যে এখানে একটা মানে M% দিতে ভুলে গেছিলাম, এখন মনে পড়ছে, একটা M% দিয়ে নিবা। হ্যাঁ, এটা রুল, স্ক্যানএফ এটা রুল, কিছু করার নাই, যিনি আবিষ্কার করছে সে নিয়ে এভাবে আবিষ্কার করছে, তোমাকে কষ্ট করে এভাবে শিখতে হবে। M% দিয়ে অ্যাকচুয়ালি আমরা কম্পিউটারে জায়গা দখল করি। ঠিক আছে, একটা পয়েন্টার, অ্যাকচুয়ালি একটা পয়েন্টারের মাধ্যমে ওই ইয়ার নামক একটা ভেরিয়েবলে আমরা ওই ইনপুটটা যে নিছি সেটা জমা করে রাখি আর কি। ঠিক আছে, আচ্ছা, নেক্সট কাজ কি, নেক্সট কাজ হচ্ছে এইটা কন্ডিশনের মধ্যে ফেলে দেওয়া। হ্যাঁ, ওই যে ইফ দিয়ে আমরা যে কন্ডিশনটা আমরা সবার প্রথমে পাইছি সেটা কি, যে 400 দ্বারা বিভাজ্য কিনা সেটা আগে চেক করব। হ্যাঁ, যে 400 দ্বারা বিভাজ্য কিনা, ইফ ইয়ার %400 ইকুয়াল টু, এই যে খেয়াল করে দেখো, ইকুয়াল টু যদি 0 হয়, যদি এটা সত্য হয় তাহলে আমরা তো ডাইরেক্ট বলে দিব সেটা লিপ ইয়ার। যদি এটা সত্য হয় ডাইরেক্ট বলে দিব লিপ ইয়ার, কিন্তু যদি মিথ্যা হয় তখন আমরা আলাদা কাজ করব। তাহলে সত্য হলে কি লিখে দিব, সত্য হলে printf দিয়ে লিখে দিব লিপ ইয়ার। ঠিক আছে, পার্সেন্টেজ, এই যে এই ইট ইজ আ লিপ ইয়ার। ঠিক আছে, মনে করে কিন্তু সেমিকোলন দিবা। এখন ধরো তোমার এই লাইনটা মিথ্যা হইলো, সত্য হলে কি হবে সেটা তো তুমি লিখে দিয়েছো, যে সত্য হলে কি হবে সেটা লিপ ইয়ার হবে, এটা তো হয়ে গেল। কিন্তু যদি মিথ্যা হয় তখন সে কোন দিক দিয়ে যাবে বলো তো, মিথ্যা হইলে তখন সে এদিক দিয়ে যাবে, এদিক দিয়ে গেলে সেই বড় কন্ডিশনটা পাচ্ছে। তো বড় কন্ডিশন তো ভাই দিয়েই দিছে, উদ্দীপকই দিয়ে দিছে, তোমার তো প্যারা নাই, তুমি দেখে খালি তুলবা। ঠিক আছে, তাইলে এখন বড় কন্ডিশনের ক্ষেত্রে মানে এটা কখন, যখন এটা মিথ্যা হবে। তো তোমরা এটা আগে পড়ছিলা, আমি পড়াইছি যে ইফ দিয়ে তুমি যেটা লিখবা সেটা সত্য হইলে হয়, আর এলস দিয়ে তুমি যেটা লিখবা সেটা হচ্ছে মিথ্যা হইলে হয়। ঠিক আছে, সো এখন আমরা মিথ্যার জন্য কন্ডিশন লিখতেছি, যে যদি 400 দ্বারা যদি বিভাজ্য না হয়, তখন আমরা এলস এর কন্ডিশনে ঢুকে যাব। তো এলস এর ক্ষেত্রে ঘটনা কি, এলস এর ক্ষেত্রে ঘটনা হচ্ছে সে এইটা চেক করবে। ঠিক আছে, সে এইটা চেক করবে। এখন এলস তো কোনো হচ্ছে কন্ডিশন চেক করে না, এলস দিয়ে তো আমরা কন্ডিশন চেক করি, এলস দিয়ে কি করি, কোনো একটা কাজ করি। ঠিক আছে, সো এখানে আবার ইফ লিখতে হবে। এখন এলস লেখা, ইফ লেখা, এটার কোনো দরকার নেই, তুমি ডাইরেক্ট কি লিখবা, এলস ইফ। ক্লিয়ার আমার কথা?
আমরা যে কাজটা করতেছি, আমরা ইফ লেখা এলস লিখছি, এলস লেখার পর ইফটা কি নিচে লিখতাম, তাই না? সেটা নিচে লিখবো না, সেটা একবারই লিখবো এলস ইফ। আশা করি বুঝতে পারছো। কারণ কি, একটা কন্ডিশন চেক করে আমাদের আরেকটা কন্ডিশন চেক করতে হবে। এই যে কন্ডিশনটা চেক করব, এটা কখন করব? এটা মিথ্যা হইলে। তো এলস ইফ তো এমনি কাজ করে যে আগের জন মিথ্যা হইলে সে তারপর কাজ করবে, তারপর ও মিথ্যা হইলে পরে এলস ইফ কাজ করবে, ও মিথ্যা হলে পরে এলস ইফ কাজ করবে। সো আমরা যেরকম চাচ্ছি যে ইফ মিথ্যা হইলে পরেরটাতে চলে যাবে, এলস ইফ সেরকম। সো চোখ বন্ধ করে তুমি এলস ইফ লেখা দিতে পারো। এলস লেখা পরে নিচে ইফ লেখা, আবার নতুন কন্ডিশন দিবা দরকার নেই, একবার এলস ইফ, একই কথা। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ হচ্ছে এই এলস ইফ একবারে লিখে দেওয়া। ঠিক আছে? তার মানে দুইটা শর্ত চেক হইতাছে। প্রথম শর্তটা মিথ্যা হয়ে গেছে, দ্বিতীয় শর্ত ঢুকে গেছে। তাহলে এলস ইফ এর মধ্যে বড় লাইনটা তুলে দিবা, দেখা তুলে দিবা। হ্যাঁ, বড় লাইনটা কি ছিল মুখস্থ হইছে? যে ইয়ার পার্সেন্টেজ 100 নট ইকুয়াল টু 0। বই ভুল আছে গাইডে, মানে এখানে যে আমি যে ইয়াটা নিছি এখানে ভুল আছে, এখানে দুইটা শূন্য দেওয়া, এটা একটা শূন্য হবে। হ্যাঁ, তারপর এম% দিবা, এম% দিয়ে কি করবা? ইয়ার পার্সেন্টেজ, তারপর কত 4 ইকুয়াল টু 0 এটা লিখবা। ঠিক আছে? এই পুরো কন্ডিশনটা এই এলস ইফ। ঠিক আছে? এই পুরো কন্ডিশনটা এখন তুমি দেখবা সত্য নাকি মিথ্যা। তো এলস ইফ দেওয়ার পরে যদি এটা সত্য হয় তাইলে কি? তাইলে কিন্তু সে লিপ ইয়ার। খেয়াল করে দেখো, আমরা যদি ফ্লোচার্টে চলে যাই, এটা যদি সত্য হয়, এই যে ইয়েস, এটা যদি সত্য হয় তাহলে কিন্তু সেটা কি? লিপ ইয়ার। তাহলে তুমি এখন আউটপুটে দেখায় দাও যে প্রিন্টএফ লেখা, তুমি দেখায় দাও যে এটা একটা লিপ ইয়ার। ঠিক আছে? তাহলে প্রিন্টএফ দিয়ে লিখবা ইট ইজ আ লিপ ইয়ার। ঠিক আছে? এখন যদি এটা মিথ্যা হয়, তাহলে মিথ্যা হইলে তোমার তো কন্ডিশন চেক করা দরকার নাই, তুমি জাস্ট ডাইরেক্ট বলে দিবে লিপ ইয়ার না। এই যে খেয়াল করো, এই যে নো নো নো, নো এর পর কি কোনো কন্ডিশন আছে? কোনো কন্ডিশন নাই, ডাইরেক্ট তুমি বলে দিবা যে ওয়াই কোনো লিপ ইয়ার না। তাহলে সেই ক্ষেত্রে ভুলেও এলস ইফ দিবা না। এলস ইফ কখন দিবা? নতুন কোনো কন্ডিশন ক্রিয়েট করার জন্য। আমি কোনো কন্ডিশন ক্রিয়েট করতেছি না, আমি জাস্ট বলে দিতেছি ও লিপ ইয়ার না। হ্যাঁ, তাইলে এটা হচ্ছে মিথ্যা হওয়ার কন্ডিশন, আর এটা ছিল সত্য হওয়ার কন্ডিশন। তাহলে এটা সত্য হলে তো লিপ ইয়ার, আর মিথ্যা হলে লিপ ইয়ার না। তাহলে প্রিন্টএফ ইট ইজ নট এ, হ্যাঁ, প্রিন্টএফ ইটস নট এ লিপ ইয়ার। ঠিক আছে? সো এর মাধ্যমে আমাদের কোড শেষ। এখন কি করবা? রিটার্ন করে ফেলবা। তো আমরা কোনো কিছু রিটার্ন করি কিভাবে? রিটার্ন 0 এর মাধ্যমে। ডান। ওকে, সো 3টা সিকিউ শেষ হয়ে গেছে। আমরা পরবর্তীতে চলে যাচ্ছি আমাদের পরবর্তী টপিকটা হচ্ছে টাইপ 5। টাইপ 5 এর মধ্যে আমরা যেটা সবচেয়ে বেশি ভালো মতো শিখবো সেটা হচ্ছে ফর লুপ। তো পরীক্ষায় কিন্তু হোয়াইল লুপ প্রচুর পরিমাণে আসে, ডু হোয়াইলটা একটু কম আসে। তো আগে চলো স্ট্রাকচার শিখি। লুপ, কোনো কিছু লুপ বলতে অ্যাকচুয়ালি কি বোঝায়? কোনো কিছু লুপ বলতে বোঝায় কোনো একটা কাজ বারবার করা। লুপ মানে কি? কোনো একটা কাজ বারবার করা। যেমন ফর লুপের ক্ষেত্রে সবার প্রথমে হয় শুরু, যে তুমি যে বারবার করবা কই থেকে শুরু করবা সেইটা। তারপরে হয় কন্ডিশন বা শর্ত, যে এটা কতক্ষণ ধরে পর্যন্ত চলবে, এবং তারপরে হয় কত করে বাড়বে বা কমবে। ঠিক আছে? বাড়বে অথবা কমবে। ঠিক আছে? এই হচ্ছে আমাদের ফর লুপের স্ট্রাকচার। এটা হচ্ছে ফর লুপের স্ট্রাকচার। যেমন ধরো আমি 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলো লিখতে চাই। হ্যাঁ, এই যে ধরো 1, তারপর কমা 2, কমা 3, এরকম করে আমি 100 পর্যন্ত ধরো লিখতে চাই। এখন এটা কেমনে করবো? ফর লুপ দিয়ে ফর লিখবা। ঠিক আছে? তুমি শুরু করতেছো কত দিয়ে? 1 দিয়ে। তো এই 1 কে তুমি মনে মনে একটা নাম দিবা। আমি ধরো ইনিশিয়ালাইজেশন আই নাম দিলাম। ঠিক আছে? কিছু একটা দিয়ে নাম দিতে হবে, না তো কম্পিউটার কাজ করতে পারবে না। ঠিক আছে? তাহলে আমি ইনিশিয়ালাইজেশন শুরু বা ইনিশিয়ালাইজেশন হিসেবে আমি আই এর মান কত বসাবো? 1 বসাবো। মানে একটা ধারা দিয়ে দিবে, হ্যাঁ, বা কোন একটা কাজ দিয়ে দিবে, সেটা ফার্স্টে যে থাকবে সেটাই হচ্ছে আই ইকুয়াল টু অত। তারপর কি করবো? অবশ্যই সেমিকোলন দিবা। শর্ত মানে হচ্ছে এটা লাস্ট কত পর্যন্ত চলবে সেটাই শর্ত। দেখো এটা লাস্টে 100 পর্যন্ত চলবে, তার মানে আই এর মানটা কি হবে? লেস দেন অর ইকুয়াল টু 100, তাই না? দেখো লেস দেন অর ইকুয়াল টু কেন দিলাম, এটা তোমার মনে মনে একটা প্রশ্ন। দেখো আই এর মান ফার্স্টে 1 ছিল, পরবর্তীতে আই এর মান 1 বাইরে গিয়ে 2 হবে, পরবর্তীতে আই এর মান আরো 1 বাইরে গিয়ে 3 হবে। তাহলে আই এর মান বাড়তে 100 পর্যন্ত গেছে। তাহলে এটাকে কেমনে আমি প্রকাশ করব? লেস দেন অর ইকুয়াল টু না? হ্যাঁ, এই যে দেখো 2 এটা কিন্তু 100 চেয়ে ছোট, 3 এটা কিন্তু 100 চেয়ে ছোট, এর জন্য প্রত্যেকটাতে লেস দেন হইছে। ঠিক আছে? প্রত্যেকটা সংখ্যার জন্য লেস দেন, কিন্তু 100 নিজে কিন্তু 100 চেয়ে ছোট না, 100 সমান, এর জন্য এখানে সমান হয়েছে। আশা করি ক্লিয়ার। সো শর্ত ডান। নেক্সট কাজ হচ্ছে বাড়বে নাকি কমবে। আমাদের কিন্তু দেখো আই এর মান বাড়তেছে, 1 থেকে 2 হইছে, সো 1 বাড়ছে। তাহলে এভাবে লিখবা আই ইকুয়াল টু আই প্লাস 1। ক্লিয়ার? এখন যদি এমন হইতো ধারাটা 1, 3, 5, 7, তাহলে তুমি এটা কি লিখতে? আই ইকুয়াল টু আই প্লাস 2 লিখতা। কারণ দেখো এখানে 2 বাড়ছে, তখন হয়তো আই ইকুয়াল টু আই প্লাস 2।
আশা করি ক্লিয়ার হয়ে গেছে। আর যদি ধারাটা এমন হইতো যে 99, 97, হ্যাঁ 95, তখন কি হইতো, তখন ফর লুপ লেখা আই এর মান কিন্তু ফার্স্টে হইতো 99, তাহলে আই হলো 99, এটা ধরো 1 পর্যন্ত চললো, তাহলে তাহলে সেক্ষেত্রে কি হবে, আই এর মান কিন্তু দেখো এটা কিন্তু বড়, এই দেখো 1 এর চেয়ে বড়, ঠিক আছে। আগে কিন্তু 1 ছিল, 100 চেয়ে ছোট, এর জন্য লেস দেন হইছে, বাট এখন 99 কিন্তু 1 এর চেয়ে বড়, তাহলে এখানে কি হবে, গ্রেটার দেন অর ইকুয়াল টু 1, ঠিক আছে। আর মান কিন্তু বাড়তেছে না, কমতেছে, 99 থেকে 97 হয়েছে, তারপরে আই ইকুয়াল টু আই মাইনাস 2। দ্যাটস ইট, এটাই ছিল আমাদের ফর লুপের স্ট্রাকচার। আশা করি পুরোপুরি ক্লিয়ার। তো আমরা একটু দেখি যে একটা সিকিউ সলভ করে আসি ফর লুপ দিয়ে, হ্যাঁ কন্টিনিউ আমরা একটু পরে আসবো। এই যে এখানে একটা পুরো ফুল একটা কোড দিয়ে দিছে, কোড দিয়ে বলা হয়েছে যে উপরের প্রোগ্রামে যে লুপ ব্যবহার করা হয়েছে তার গঠন দেখো। এখানে যে লুপটা ব্যবহার করা হয়েছে এটা কিন্তু ফর লুপ, এই যে খেয়াল করো এটা কিন্তু ফর লুপ ব্যবহার করা হয়েছে। তাহলে এখন আমরা ফর লুপের গঠনটা লিখবো, ওইখানে আমি বাংলায় লিখছি, এখন তো বাংলা লেখা যাবে না, ইংলিশে লিখবা, ঠিক আছে। তাহলে এইভাবে লিখবা যে ফর লুপ এর গঠন। তো সবসময় মনে রাখবা এই যে সবার প্রথমে হয় ইনিশিয়ালাইজেশন, আমরা এখানে শুরু লিখছি, তুমি লিখবা ইনিশিয়ালাইজেশন, তাহলে ফর লিখবা কি ইনিশিয়ালাইজেশন, ঠিক আছে। তারপরে কি, তারপরে হচ্ছে যে আমাদের কত পর্যন্ত চলবে, 10 পর্যন্ত চলবে, মানে 1 থেকে শুরু হইয়া 10 পর্যন্ত চলবে, তাহলে কন্ডিশন, 10 পর্যন্ত চলতেছে, এদিকে একটা কন্ডিশন না, কন্ডিশন। তারপর দেখো এখানে আই এর মান এক এক করে বাড়তেছে, বাড়াকে ইংরেজিতে বলে ইনক্রিমেন্ট, তাহলে এখানে কি লিখবো, অবশ্যই সেমিকোলন হবে, হ্যাঁ ইনক্রিমেন্ট। এখন এমন কি কোনো এক্সাম্পল নাই যেখানে কমবে, তাহলে ইনক্রিমেন্ট অবলিক ডিক্রিমেন্ট দিয়ে দিবা, ঠিক আছে, কারণ এমন এক্সাম্পল আছে যেখানে কমে। সো এইটাই হচ্ছে আমাদের ফর লুপের স্ট্রাকচার। এখন এর দুটো লিখলে কি তুমি 3 এ 3 পাবা না। এখন তোমার কাজ হচ্ছে এটা ব্যাখ্যা করা, তোমার কাজ কি এটা ব্যাখ্যা করা, ঠিক আছে। তো এই ব্যাখ্যাটা তুমি তো মন মতো করে লিখবা, আমি বলে দিই কেমনে কি করবা। ফার্স্টে ইনিশিয়ালাইজেশনের জন্য ব্যাখ্যা লিখবা, ইনিশিয়ালাইজেশন। তো এখানে বলবা যে এখানে দেখা যাচ্ছে এই কোডে শুরু হয়েছে আই ইকুয়াল টু 1 দিয়ে শুরু হয়েছে, তাই ইনিশিয়ালাইজেশন আই ইকুয়াল টু 1, হ্যাঁ এই দুটো লিখে দিবা। তারপরে কি, তারপরে হচ্ছে কি তোমার কন্ডিশন, ঠিক আছে, বাংলা ভাষায় তুমি তোমার মন মতো করে লিখবা। তারপরে এখানে দেখাবা যে বলবা যে এটা আই এর মান 10 পর্যন্ত চলছে, হ্যাঁ আই লেস দেন অর ইকুয়াল টু 10, তো 10 এর পরে আর কোনো মান হবে না, কারণ কন্ডিশন হচ্ছে 10 পর্যন্ত। যখন আই এর মান 11 হয়ে যাবে তখন কিন্তু এই কন্ডিশন মিথ্যা হয়ে যাবে, ফলে সে লুপ থেকে বের হয়ে যাবে, এগুলো লিখে দিবা। এবং সবার লাস্টে কি, ইনক্রিমেন্ট অবলিক ডিক্রিমেন্ট, সবার লাস্টে কি ইনক্রিমেন্ট অবলিক ডিক্রিমেন্ট, ঠিক আছে। তো এই ক্ষেত্রে বলে দিবা এইখানে আই এর মান এক আই প্লাস প্লাস, মনে রাখবা আই প্লাস প্লাস যে কথা আর আই ইকুয়াল টু আই প্লাস 1 একই কথা, বলবা যে এইখানে আই এর মান এক এক করে বাড়তেছে, শেষ, গ নাম্বার শেষ। আর ঘতে বলছে যে উদ্দীপকের প্রোগ্রামটি হোয়াইল লুপ ব্যবহার করে করা সম্ভব কিনা, তো তোমাকে আগে হোয়াইল লুপের স্ট্রাকচার শিখতে হবে। তো চলো আমরা হোয়াইল লুপের স্ট্রাকচারটা শিখে আসি। তাহলে এখানে যেটা শিখাইছি সেটা ছিল ফর লুপ, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ফর লুপ। এখন আমি তোমাদেরকে শিখাবো হোয়াইল লুপ, ওকে, এখন শিখাবো হোয়াইল লুপ। তো হোয়াইল লুপটা আর ফর লুপের মধ্যে পার্থক্যটা হইতেছে গিয়ে যে জাস্ট জায়গার চেঞ্জটা, এখানেও ইনিশিয়ালাইজেশন আছে, এখানেও কন্ডিশন আছে, এখানেও কি ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট আছে, ঠিক আছে। তো চলো আমরা বোঝার চেষ্টা করি। প্রথমত হচ্ছে হোয়াইল, হোয়াইল মানে কি, যতক্ষণ পর্যন্ত, ঠিক আছে, যতক্ষণ পর্যন্ত, তার মানে কতক্ষণ পর্যন্ত, কন্ডিশন যতক্ষণ সত্য, হোয়াইলের পরে কে হয়, কন্ডিশন হয়, ঠিক আছে। ওই ফরের 3টা জিনিসই থাকবে, 3টা জিনিস কি কি আবার বলো তো আমার সাথে সাথে। প্রথমে হলো ইনিশিয়ালাইজেশন, তারপরে হইতেছে কন্ডিশন, তারপর হইতেছে ইনক্রিমেন্ট অর ডিক্রিমেন্ট। ইনিশিয়ালাইজেশন আগে দিয়ে না, ঠিক আছে, আগে দিবা কি হোয়াইল, মানে হোয়াইলের ক্ষেত্রে ব্র্যাকেটের মধ্যে কিন্তু ইনিশিয়ালাইজেশন আগে দেয় না, কি দেয়, কন্ডিশন দেয়। তাহলে ইনিশিয়ালাইজেশন কোন জায়গাতে, ইনিশিয়ালাইজেশন দিবে হোয়াইল শুরুর আগে, ক্লিয়ার। তাহলে এইখানে তুমি ইনিশিয়ালাইজেশনটা দিয়ে নিবা, ইনিশিয়ালাইজেশন আমি এখনই বুঝাবো। এবং এই জায়গাটা গিয়ে তুমি কি করবা, ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট দিয়ে দিবা। আমি একটা এক্সাম্পল দিয়ে এখন বুঝাই দিব, ঠিক আছে, ইনক্রিমেন্ট অর ডিক্রিমেন্ট। যেমন কিছুক্ষণ আগে ফর লুপের একটা কোড তোমাদেরকে শিখাইছি যে কিভাবে 1 থেকে 100 পর্যন্ত সংখ্যা লিখতে হয়, এখন আমি সেটা করব হোয়াইল লুপ দিয়ে। 1 হতে 100 ফর লুপ, এটা কেমনে করে বলো তো, ফর লিখবা আই ইকুয়াল টু 1, আই লেস দেন অর ইকুয়াল টু 100, আই এর মান কি হবে এক এক করে বলবো, আই ইকুয়াল টু আই প্লাস 1, শেষ। এটা হচ্ছে 1 থেকে 100 পর্যন্ত কোড। এবার আমরা চলে যাই 1 হতে 100 হোয়াইল লুপ দিয়ে, ঠিক আছে, 1 হতে 100 আমরা শিখবো এখন হোয়াইল লুপ দিয়ে। তো রুলসটা কি, ফর এক লাইনে হয়ে যায় কিন্তু হোয়াইল এক লাইনে না। হোয়াইলের ক্ষেত্রে রুলসটা হচ্ছে সবার প্রথমে তোমাকে ইনিশিয়ালাইজেশন করতে হবে। তো ইনিশিয়ালাইজেশন মানে কি, এটাই তো আই ইকুয়াল টু 1,
তাহলে ফার্স্টে লিখবা i = 1, অবশ্যই একটা সেমিকোলন দিবা। তাহলে এই কাজটা শেষ। সেকেন্ড কাজ কি, while দিয়া কন্ডিশন লিখতে হয়। তাহলে তুমি এখানে কি করবা, while লিখবা, while লিখা কন্ডিশন কোনটা, এই যে এটাকে কন্ডিশন বলে, i <= 100, ঠিক আছে। তাহলে তোমার কি শেষ, এটাও শেষ। তারপর ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট, ঠিক আছে। ইনক্রিমেন্ট ও ডিক্রিমেন্ট কত, i = i+1, ঠিক আছে, শেষ। তবে এখানে সেফ হইতাছে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে রাখা, কারণ এখানে অনেকগুলো কাজ করা লাগতে পারে। হ্যাঁ, অপারেশন যেটা সেটা করা লাগতে পারে, সেই অপারেশনগুলো তুমি এখানে দিয়ে দিবা। যদি কোনো অপারেশন করা লাগে সেটা ভিতরে ঢুকাই দিবা, ঠিক আছে। এই যে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে ঢুকাই দিবা। আর ফরের ক্ষেত্রে অপারেশনটা এই যে ভিতরে হবে, ঠিক আছে। এই যে ফরের ক্ষেত্রে অপারেশনটা কোথায় হবে, এই যে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে হবে। ক্লিয়ার? সো এই ছিল আমাদের স্ট্রাকচারটা। এখন এই আমাদের এক্সাম্পলতে স্ট্রাকচার বলে নাই, পুরো কোডটাই লিখতে বলছে। দেখো এই পুরো কাজটা করব আমরা হোয়াইল লুপ দিয়ে। আমরা একটা ঝামেলা করে রাখছে, সেটা হচ্ছে এই কোডের মধ্যে ফর দিছে, ভালো কথা, হোয়াইলও আমরা কনভার্ট করতে পারবো, ভালো কথা, বাট একটা কন্টিনিউ নামক একটা কোড দিয়ে দিচ্ছে। এই কন্টিনিউ জিনিসটা কি, চলো এখন সেটা শিখে আসি। সো আমাদের ফল শেষ, আমাদের হোয়াইল শেষ, এখন শিখবো কি, কন্টিনিউ। কন্টিনিউ এইটা কেমনে কাজ করে এই কোডটা। হ্যাঁ, সো আমরা টাইপ 6 এ চলে আসছি। দেখো কন্টিনিউ জিনিসটা বুঝতে গেলে তোমাকে আগে ওই 1 থেকে 10 পর্যন্ত ছাপানোটা বুঝতে হবে। 1 2 3, ধরো তুমি 10 পর্যন্ত ছাপাবা, ঠিক আছে। সেক্ষেত্রে কোডটা কেমন হবে, ধরো ফর লুপ দিলাম যে i = 1 দিলাম, তাহলে কি হবে, i <= 10 হবে, i = i+1 হবে, ঠিক আছে। এখন ধরো আমি একটা কন্টিনিউ নামক একটা কোড দিয়ে দিলাম। এখন কন্টিনিউটা কখন হবে, আমার ধরো মন চাইলো যে আমি 1 থেকে 10 পর্যন্তর মধ্যে আমি প্রিন্ট করতে যে যাব, আমি 4 নাম্বারটা প্রিন্ট করব না। খেয়াল করো, আমার ধরো মন চাইলো যে 1 2 3 আমি 4 প্রিন্ট না করে আমি 5 প্রিন্ট করব, ঠিক আছে। তারপরে বাকি যা আছে সব 6 7 8 9 10, তাহলে এই যে 4 যে মিসিং বা 4 যে আমরা বাদ দিছি, এটাই হলো কন্টিনিউ। মনে রাখবা, কন্টিনিউ মানে বাদ দেওয়া, কন্টিনিউ মানে হচ্ছে বাদ দেওয়া। হ্যাঁ, নামের সাথে মিলতেছে না, মনে হইতেছে কন্টিনিউ মানে তো কন্টিনিউ করা। আসলে কন্টিনিউ মানে হচ্ছে তুমি যে শর্তটা লিখবা ওই শর্তটা বাদ দিয়ে কন্টিনিউ করে ফেলা। ক্লিয়ার? তুমি ধরো i এর মান 1 লিখছো, ঠিক আছে, i এর মান 2 হইছে, এক এক করে বাড়বে, i এর মান 3 হইছে, কিন্তু তুমি যদি কন্ডিশন দিয়ে দাও যে i এর মান যখন 4 তখন কন্টিনিউ হবে, তার মানে i এর মান যখন 4 সেটা বাদ গিয়ে তারপর থেকে কন্টিনিউ হবে। ক্লিয়ার? সো কন্টিনিউ মানে হচ্ছে তারপরটা থেকে কন্টিনিউ হবে। তো আশা করি ক্লিয়ার। এখন আমি i এর মান যখন 4 তখন আমি কন্টিনিউটা দিতে যাচ্ছি, মানে আমি i এর মান 4টা রাখতে চাচ্ছি। সেই ক্ষেত্রে কি করব, সেই ক্ষেত্রে ইফ দিয়ে দিব যে ইফ i = 4, ঠিক আছে। i এর মান যখনই 4 হইছে তখন ধর আমি কন্টিনিউ দিয়ে দিলাম, শেষ। তাহলে ঘটনা কি হবে বলতো, ঘটনা হইতাছে যে i এর মান যখন 1 সেটা 1 আসে, তারপরে কি হবে, i এর মান 1 বাইরে যাবে, 1 বাইরে 2 হবে, হ্যাঁ, তারপরে কত হবে, 3 হবে। এখন যখনই 4 হবে তখনই কি হবে, সে কন্টিনিউ এই কোডটা কাজ করবে, ঠিক আছে। কারণ i এর মান 4 হলে কন্টিনিউ কোড কাজ করবে। 1 2 3 এর জন্য কোনো কোড কাজ করে নাই, কারণ এখানে 1 2 3 ছিল না। তাহলে 4 এর জন্য কন্টিনিউ কোড কাজ করতে, সেটা মিনিং হলো এই 4 এর ভ্যালুটা প্রিন্ট হবে না, না হইয়া সে কি করবে, এখান থেকে বাইরে হয়ে আবার নতুন করে 5 হয়ে যাবে। এখানে কিন্তু i এর মান এক এক করে বাড়তেছে, ঠিক আছে। সেই ক্ষেত্রে 4 না প্রিন্ট হয়ে 5 হবে। এরপরে সে চেক করবে i এর মান 4 হইছে কিনা, ভাই i এর মান তো 4 হবে না, i এর মান তো এখন 5, তখন সে কি করবে, এটা মিথ্যা হইছে, এটা মিথ্যা হলে তো সে কন্টেন্টের মধ্যে ঢুকবে না, ঠিক আছে। সে নরমালি কাজ করতে থাকবে, সে 5 এর পরে 6 হবে, 7 হবে, 8 হবে, 9 হবে, 10 হবে, 11 আর হবে না, কারণ আমি কন্ডিশন দিয়ে দিছি সে 10 পর্যন্ত চলবে। আশা করি পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে তোমাদের, ঠিক আছে। আচ্ছা, এখন তাহলে কন্টিনিউ যেহেতু পুরো বেসিক ক্লিয়ার হয়ে গেছে, এখন আমরা চলো এই কোডটা আগে বোঝার চেষ্টা করি। এখানে যেটা আছে, হ্যাঁ, সলভ পরে করবো, হোয়াইল লুপ দিয়ে পরে সলভ করবো, এখন পারবা না। আগে এই কোডটা বোঝার চেষ্টা করি। এই কোডে কি বলছে, কোডে ফার্স্টে ইনক্লুড stdio.h বলছে, এটা তোমরা জানো। ইন্টিজার মেইন, এটাও তোমরা জানো, এটাও জানো। ইন্টিজার i এবং সাম = 0 নিছি, মানে আমরা নিশ্চয় মনে কিছু একটা যোগ করব, সাম মানে যোগ করা, তো ইনিশিয়ালি তো কোনো কিছু যোগ করি নাই, তাহলে ইনিশিয়ালি সামের মান 0 থাকবে, ঠিক আছে। আমি একটা ফর লুপ নিছি, i এর মান 1, তার মানে আমাদের যে যোগগুলো করব প্রথম উপাদান হচ্ছে 1, এবং সেটা এক এক করে বাড়বে। তাহলে 1 এর পরে 2 হবে, 2 এর পরে 3 হবে, ঠিক আছে, 4 হবে, 5 হবে, মানে হওয়ার কথা 6 7 8 9 10, এরকম 10 পর্যন্ত সে যাবে, এরকম হওয়ার কথা এক এক করে যদি বাড়ে। একটা ঝামেলা করে রাখছে, ঝামেলাটা হচ্ছে যদি ইফ i%2 = 0 হয়, এটা তোমাদেরকে আজকেই শিখাইছি। পার্সেন্টেজ মানে হচ্ছে তুমি ভাগশেষ নির্ণয় করতেছো, কত দিয়ে, 2 দিয়ে ভাগ কইরা। এখন যে কোনো সংখ্যাকে 2 দিয়ে ভাগ করে ভাগশেষ নির্ণয় করা মানে কি, মানে হচ্ছে
সেটা জোর কিনা টেস্ট করা। যেমন 4কে যদি তুমি 2 দিয়ে ভাগ করো ভাগশেষ কিন্তু 0 হয়, তার মানে জোড় সংখ্যা। 5কে যদি তুমি 2 দিয়ে ভাগ করো ভাগশেষ কিন্তু 0 হয় না, 1 হয়, তাহলে সেটা জোড় সংখ্যা না, সেটা বেজোড় সংখ্যা। সেম ভাবে 6কে যদি তুমি 2 দিয়ে ভাগ করো ভাগশেষ 0 হয়, জোড় সংখ্যা। এখানে কিন্তু এই কাজটাই করছে, 2 দিয়ে ভাগ কইরা ও চেক করতেছে ভাগশেষ 0 কিনা। এটা মানে কি, ও চেক করতেছে সংখ্যাটা জোড় কিনা। ক্লিয়ার? মানে এটা জোড় হওয়ার কন্ডিশন শেষ। যদি জোড় হয় তাহলে সেটা কি হবে, কন্টিনিউ হবে। এখন তোমাদেরকে এটা বলছি কন্টিনিউ মানে বাদ দেওয়া। তার মানে যে যে সংখ্যাগুলো জোড়, মানে এগুলোর মধ্যে আমি তো সব এমনি লিখছি, 10টা লিখা ফেলছি, যেগুলো জোড় সেগুলো কন্টিনিউ হবে, মানে কি সেগুলো বাদ যাবে। মনে রাখবা সি প্রোগ্রামিং কন্টিনিউ মানে বাদ যাওয়া, তাহলে যেগুলো জোড় সেগুলো বাদ যাবে। তাহলে এটা কিসের কন্ডিশন, এটা জোড় হওয়ার কন্ডিশন। কন্টিনিউ মানে কি বাদ যাওয়া। ক্লিয়ার? তারপরে যত জোড় আছে সব বাদ যাবে। তাহলে 2 বাদ, 4 বাদ, 6 বাদ, 8 বাদ, 10 বাদ। তাহলে সাম ইকুয়াল টু সাম প্লাস আই, এই লাইনটা চলো বোঝার চেষ্টা করি। এটা মানে হলো এই যে যেগুলা আমাদের মানে কাঙ্ক্ষিত উত্তর এগুলো যোগ করে দেওয়া। এখন বলতে পারো কেমনি কি, বুঝাই দিচ্ছি। ইনিশিয়ালি আমাদের সামের মান ছিল 0 আর আই এর মান কত ছিল, আই এর মান ছিল 1, তাহলে 0 এর সাথে 1 যোগ করলে কত হয়, 1 হয়। এটা লুপটা একবার শেষ। এবার লুপটা আবার যখন ঘুরবে তখন এই যে সামের আমাদের ভ্যালুটা কিন্তু 1 হিসেবে থাকবে, কারণ এই ভ্যালুটা এইটার মধ্যে সেভ হবে, সামের মধ্যে সেভ হবে। এর জন্য সাম 2 জায়গায় হয়েছে। ক্লিয়ার? দেখতে একটু অদ্ভুত লাগে, সি প্রোগ্রামে এরকমই হয় যে সাম সবসময় বামেও হয় ডানেও হয়। কারণ কি, কারণ আমার যেহেতু লুপ হচ্ছে, আমার মানটা তো সেভ করে রাখতে হবে সামের মধ্যে, এই জন্য বামেও হবে ডানেও হবে। তার মানে এখন সামের মান কত, 1। তো সামের মান যদি 1 হয়, খেয়াল করো সামের মান যদি 1 হয়, এখন আই এর মান কিন্তু আর 1 না, আই এর মান কিন্তু 1 বাইরে গেছে, এই যে আই প্লাস প্লাস, আই এর মান এখন 2, তাহলে আই এর মান তুমি 2 বসাবা, তাহলে 2 আর 1 যোগ করলে কত হয়, 3 হয়। তাহলে এখন সামের নতুন মান কত, 3। ঠিক আছে? তাহলে এখন সামের নতুন মান হইতেছে গিয়ে 3, তাহলে সামের নতুন মান হইতেছে গিয়ে 3, আর আই এর নতুন মান কত, 3, তো 3 3 যোগ করলে 6 হয়। তাহলে সামের নতুন মান এখন 6, সামের নতুন মান এখন 6, আর আই এর নতুন মান কত, 4, 4 যোগ করলে 10। মানে এইভাবে আগাইতে থাকবে আর কি। ক্লিয়ার? তবে এই আই এর ভ্যালু কিন্তু এই জোড়গুলা হবে না, আই এর ভ্যালু হবে, আমি তো এখানে এমনি সব যোগ করে তোমাদেরকে দেখাইছি, এই যোগগুলো যে আমি করব শুধু বেজোড়গুলা যোগ হবে। তো সহজ বাংলা ভাষায় তুমি এই বেজোড়গুলা যোগ করে দাও, 1 3 5 7 9 এগুলো যোগ করে দাও। ঠিক আছে? তাহলে সেই ক্ষেত্রে তোমার আনসারটা এই যে পার্সেন্টেজ ডি সাম, এটা কত হবে, 1 3 যোগ করলে 4, 4 5 যোগ করলে কত হয়, 4 আর 5 যোগ করলে 9, 9 আর 9 যোগ করলে 18 হয়। সো তোমার সামটা হবে 18। আশা করি পুরোপুরি ক্লিয়ার। ঠিক আছে? ওকে, তাহলে এখন চলো আমরা এই যে এখানে কি বলছে, প্রোগ্রামটি হোয়াইল লুপ ব্যবহার করে তৈরি করা সম্ভব কিনা। তো আমরা এখন হোয়াইল লুপ দিয়ে পুরো কাজটা করব। হ্যাঁ, আমি ফর লুপ দিয়ে এখন বুঝাইছি, এবার হোয়াইল লুপ দিয়ে চলো পুরো কাজটা করে ফেলি। সো ঘ নাম্বারে সবার প্রথমে দেখে তুলো যে ইনক্লুড stdio.h, সবার প্রথমে কি লিখবা, ইনক্লুড stdio.h, তারপর কি লিখবা, ইন্টিজার মেইন, তারপরে কি লিখবা, এটা দেখা লিখবা, ইন্টিজার আই সাম ইকুয়াল টু 0। তারপর ফর লুপ, আমরা তো ফর লিখবো না, আমরা হোয়াইল দিয়ে লিখবো। হোয়াইলের ক্ষেত্রে রুল হলো হোয়াইলের আগেই ইনিশিয়ালাইজেশনটা হয়ে যায়, মানে ইনিশিয়ালাইজেশন হচ্ছে আই ইকুয়াল টু 1। তাহলে আই ইকুয়াল টু 1 লেখা, তারপরে কি করবা, হোয়াইল লিখবা। ঠিক আছে? তাহলে হোয়াইল এরপর শর্তটা দিবা, শর্তটা কি, এই যে 10 এর মধ্যে থাকা। ঠিক আছে? আই লেস দেন অর ইকুয়াল টু 10। ঠিক আছে? এরপর তোমার কাজ কি, এরপর তোমার কাজ হচ্ছে, শর্ত যেহেতু হয়ে গেছে গা, এরপর তোমার কাজ হচ্ছে ওই যে আই এর ভ্যালু এক এক করে বাড়ায় দেওয়া। ঠিক আছে? তাহলে আই এর ভ্যালু কি করবে, এক এক করে বাড়ায় দিবা। তবে তার আগে এই যে এই জিনিসটা কিন্তু তোমাকে আগে কন্টিনিউ করে নিতে হবে। ঠিক আছে? তাহলে ইফ আই পার্সেন্টেজ 2 ইকুয়াল যদি 0 হয়, তার মানে যদি তুমি জোড় সংখ্যা খুঁজে পাও, তাহলে তোমার কি করতে হবে, কন্টিনিউ করতে হবে। ঠিক আছে? কন্টিনিউ করবা। ঠিক আছে? আর ওই যে ওইখানে যে আই এর মান এক এক করে বাড়ার কথা, ওই আই প্লাস প্লাস দিয়ে দিবা। ওকে, সো এর ফলে কি হবে, তোমার এই অংশটুকু শেষ। এখন কাহিনী কি, এখন কাহিনী হইতেছে এগুলো সব দেখা তুলে দিবা, শেষ। সাম ইকুয়াল টু সাম প্লাস আই, হ্যাঁ, এগুলো দেখা তুলে দাও, সাম ইকুয়াল টু সাম প্লাস আই। ওকে, হবে আই প্লাস প্লাস। ওকে, আচ্ছা, তাহলে এই আই প্লাস প্লাস হচ্ছে এই লুপের জন্য, এই ইফের জন্য, আর এই আই প্লাস প্লাস হচ্ছে এই হোয়াইলের জন্য। ঠিক আছে? এরপরে কি করবা, এরপরে হচ্ছে তাহলে আমাদের হোয়াইলের জন্য কোডটা আমাদের এখানে হয়ে যাচ্ছে। নেক্সট আমরা কি করবো, প্রিন্ট করে ফেলবো। ঠিক আছে? তাহলে লিখবো হচ্ছে প্রিন্টএফ সামেশন
সামেশন, এটা ওভারঅল একটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে থাকবে, ঠিক আছে। সামেশন ইকুয়াল টু পার্সেন্টেজ অফ ডি, তারপরে কত হবে সাম, এগুলো দেখে দেখে তুলতেছি আমি, হ্যাঁ। তারপরে কত হবে রিটার্ন 0, শেষ। অবশেষে আমাদের সৃজনশীল 4 নাম্বারটাও শেষ হয়ে গেল। তো এরই মাধ্যমে কিন্তু আমাদের সৃজনশীল টোটাল 4টা শেষ। আজকের ক্লাসের সর্বশেষ যে সিকিউটা 5 নাম্বার সিকিউতে আমরা চলে যাব। তো সেটা কি টপিকের, সেটা কিন্তু ধারারই যোগফলই, কিন্তু সেটা হচ্ছে বর্গের যোগফল, ঠিক আছে। তো চলো আমরা এক্সাম্পল দেখি, তাহলে পুরোপুরি ক্লিয়ার হবে। এই যে একটা সৃজনশীল 9 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার প্লাস 15 স্কোয়ার প্লাস 90 স্কোয়ার। কোশ্চেন হচ্ছে ক নাম্বারে যে উদ্দীপকের ধারাটি যোগফল নির্ণয়ের জন্য অ্যালগরিদম তৈরি করা। অ্যালগরিদম, এখন অ্যালগরিদম মানে কি ধাপ, আমরা আগে ধাপ 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 আকারে আগে এটা শিখবো। আর ঘতে কি বলছে, এই যোগফলটা প্রদর্শনের জন্য সি ভাষায় একটা প্রোগ্রাম লিখো। তো মনে রাখবো সবসময় অ্যালগরিদম আগে লেখাটাই বেটার, তাহলে কোডটা লিখতে ইজি হবে। তো চলো আগে অ্যালগরিদম গুলো লিখি। অ্যালগরিদমে সবার প্রথমে কি হয়, ধাপ একে কি হয়, প্রোগ্রাম শুরু করি, ঠিক আছে। তো সবার প্রথম ধাপটা লিখবা হচ্ছে প্রোগ্রাম শুরু করি। দ্বিতীয় ধাপে কি হবে বলতো, যেহেতু এটা একটা ধারা, মনে রাখবা ধারার ক্ষেত্রে শুরু হয়েছে কত থেকে, 9 দিয়ে শুরু হয়েছে। তুমি বলবা কেন ভাইয়া, 9 এর পর স্কোয়ার আছে। মনে রাখবা পাওয়ার নিয়ে তুমি কোনো বদাট হবে না, কারণ সবার ক্ষেত্রে পাওয়ার সেম, 2 2 2 2। সো 2 গুলা বাদ দিয়ে আপাতত চিন্তা করো, তাহলে আমাদের শুরু হয়েছে 9 দিয়ে। ক্লিয়ার, শুরু হয়েছে 9 দিয়ে। এই যে যত দিয়ে শুরু হয়েছে সেটাকে আমরা একটা সিম্বল দিয়ে প্রকাশ করে থাকি, আমি সেটা নাম দিছি আই, ইনিশিয়ালাইজেশন আই। সো তোমাকে আগে আই এর পরিচয়টা দিয়ে নিতে হবে, ঠিক আছে, যে আই এর মান 9 থেকে শুরু হয়েছে, ঠিক আছে, আই ইকুয়াল টু 9, এটা তোমাকে পরিচয় দিয়ে নিতে হবে। আর সবগুলো তুমি যোগ করতেছো, সো তোমার সাম নামক কিছু একটা লাগবে, ঠিক আছে। তাহলে ইনিশিয়ালি সবার প্রথমে সাম কত, 0, তুমি কিছু যোগ কর শুরু করো নাই, তাহলে সামের মান 0, তো সামের মান 0 আর আই এর মান হচ্ছে 9। তাহলে লিখবা কি আই ইকুয়াল টু 9, সাম ইকুয়াল টু 0 নেই, ঠিক আছে। আচ্ছা, এরপর আস্তে আস্তে সামের মান বাড়বে, কেমনে বাড়বে আমি দেখাবো। তো ফর লুপের ক্ষেত্রে স্ট্রাকচারটা কি ছিল, স্ট্রাকচার ছিল ওই যে আই ইকুয়াল টু 9, ঠিক আছে, হ্যাঁ, ইনিশিয়ালাইজেশন। তারপরে কি থাকবে, তারপর হচ্ছে কন্ডিশন, কত পর্যন্ত এটা চলবে। এখন দেখো তো আমাদের কত পর্যন্ত চলবে, 90 পর্যন্ত চলবে। আমি আবারও বলি স্কোয়ারের দিকে বদাট হবেই না, ওটা বাদ দাও, পরে ওটার হিসাবে আইন। তাহলে 90 পর্যন্ত চলবে, তাহলে আই লেস দেন অর ইকুয়াল টু কত, 90। আর আই এর মান কত করে বাড়তেছে দেখো, 9 থেকে 12 হয়ে গেছে, কত বাড়ছে, 3 বাড়ছে। তাহলে আই ইকুয়াল টু আই প্লাস 3। এখন মনে রাখবো ফরের পরে কিন্তু কখনো সেমিকোলন দেয় না। এখন তোমার স্কোয়ারের কাজটা আসবে। তো আমরা জানি যে সি প্রোগ্রামের ক্ষেত্রে যোগ করার জন্য কোডটা কি, সাম ইকুয়াল টু সাম প্লাস আই। আমি এটা কিন্তু বিস্তারিত ব্যাখ্যা দিছি, কিছুক্ষণ আগে দিছিলাম, ঠিক আছে, বিস্তারিত ব্যাখ্যাটা আমি দিছি, কেন দুই পাশে সাম হয়েছে ব্যাখ্যাটা আমি দিছি। আমি ব্যাখ্যাটা আরেকবার বলি সংক্ষেপে, যে ইনিশিয়ালি তোমার সামের মান ছিল 0, হ্যাঁ, আর আই এর মানটা কত ছিল, আই এর মানটা ছিল 9, মানে 0 আর 9 যোগ করলে তোমার যে মানটা হবে 9 হবে, এটা কিন্তু তোমার নতুন সামটার মধ্যে সেভ হয়ে যাবে, ঠিক আছে। পরবর্তী যখন লুপটা আবার ঘুরবে তখন এই 9টা কি করবে, এই সামের মধ্যে ঢুকবে, আর আই এর মানটা 1 বেড়ে যাবে। ক্লিয়ার, এইভাবে বারবার বারবার সেটা চলতে থাকে। এবার আমরা আসি স্কোয়ারের কাহিনীটা। আচ্ছা বলো তো, কে স্কোয়ার হচ্ছে এখানে প্রত্যেকটা জায়গায়, সাম স্কোয়ার হচ্ছে নাকি আই স্কোয়ার হচ্ছে? আমাদের আছে কয়টা জিনিস, দুইটা, কি কি, একটা হচ্ছে সাম আর একটা হচ্ছে আই। স্কোয়ার কে হইতেছে প্রত্যেকবার কে স্কোয়ার হইতেছে তোমরা বলো তো, আই স্কোয়ার হইতেছে, কারণ 9 এটাকে আমি আই ধরছিলাম। পরবর্তীতে আই এর মান 3 বেড়ে গেছে, দেখো 9 থেকে 12 হয়ে গেছে, তাইলে 12 উপর স্কোয়ার, তাহলে এটা কি সামের উপর স্কোয়ার না, এটা আই এর উপর স্কোয়ার। তারপর আই এর মান কিন্তু 15 হয়ে গেছে, মানে আবার 3 বাড়ছে। তাইলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, আই আবার স্কোয়ার হচ্ছে, তার মানে আই বারবার স্কোয়ার হচ্ছে। তো এটা তো ফর লুপের ভিতরে আমি দিছি, এই যে দেখো ফরের পরে যে লাইনটা, এটা মানে হচ্ছে এটা ফর লুপের ভিতরে। সো এই কাজটা বারবার হবে, তাইলে স্কোয়ারটা কার উপরে হবে, আই এর উপরে হবে। সো আই এর উপর তুমি স্কোয়ার দিয়ে দিবা। এখন সি প্রোগ্রাম বা ইয়াতে তো এভাবে স্কোয়ার দেওয়া যায় না, এবার ঠাস করে স্কোয়ার দেওয়া যায় না, রুল নেই। তুমি একটা কাজ করতে পারো, তুমি আই 2 বার গুণ করে দিবা, ঠিক আছে, আই ইন্টু আই দিয়ে দিতে পারো। তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে আই ইন্টু আই লিখবা, শেষ কাহিনী, তাহলে আই স্কোয়ার হয়ে গেল। এখন যদি ধরো পাওয়ার 10 দিল, তাহলে কিন্তু পরীক্ষা হলে 10 বার 10 লিখবা না, সেক্ষেত্রে একটা টেকনিক আছে, হচ্ছে পও, POW, পও, ঠিক আছে। তো পও মানে হলো, পাওয়ার ক্ষেত্রে দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে কমার বামে একটা জিনিস, ডানে আর একটা জিনিস। ধরো a টু দা পাওয়ার b, তাহলে পও লেখার নিয়মটা হচ্ছে বাম পাশে যে থাকবে সে হবে কমার বামে, আর উপরে যে থাকবে সে হবে কমার ডানে, দ্যাটস ইট। এখন এইটার ক্ষেত্রে কি ঘটনা ঘটবে, এটার ক্ষেত্রে হইতেছে আমাদের আই এর উপর স্কোয়ার,
তাহলে আমাদের বাম পাশে কে থাকবে, বাম পাশে থাকবে আই এর উপর স্কোয়ার। হ্যাঁ, এটা কোডে কেমনে লেখে, বাম পাশে আই লেখা তো তুমি আই লিখবা, উপরে 2 লেখা তো ডানে 2 লিখবা, শেষ। এখন যদি পাওয়ার যদি 3 থাকে তাহলে কি হবে, এই যে আই কিউব যদি হয় মানে সবার উপরে যদি কিউব লেখা থাকে তাহলে এখানে হবে আই কমা 3। যদি এখানে পাওয়ারে 10 লেখা থাকে তাহলে প্রত্যেকটার উপর যদি 10 লেখা থাকে ভয় কিচ্ছু নাই, আই কমা 10 হবে। ক্লিয়ার? আপাতত ভাবে তোমরা আই ইন্টু আই লিখে দিও, সমস্যা নেই, এত প্যারাশন নেওয়া লাগবে না, আই ইন্টু আই। কিন্তু আমি বললাম যদি পাওয়ার যদি অনেক বড় হয়ে যায় তখন আই ইন্টু আই না লেখা এইভাবে লিখবা। তাহলে আমরা এখন কাজটা কি করব দেখো তো, আমাদের ইনিশিয়ালাইজেশন কিন্তু করা শেষ, এই যে এটা কিন্তু ইনিশিয়ালাইজেশন, এটা আমাদের হয়ে গেছে। নেক্সট কাজ কি, নেক্সট কাজ হচ্ছে যে কন্ডিশনটা। হ্যাঁ, এই যে এই কাজটা শেষ, এবার এইটা আমরা চেক করবো যে 90 এর মধ্যে আছে কিনা। ঠিক আছে, তাহলে ধাপ 3 আমরা যদি যাই কি লিখবো, যে আই এর মান 90 এর চেয়ে ছোট কিনা এটা আমরা চেক করবো। সো আই লেস দেন অর ইকুয়াল টু 90। হ্যাঁ, এটা একটা কন্ডিশন। হ্যাঁ, সত্য হলে, ঠিক আছে, সত্য হলে আমরা অমুক নাম্বার ধাপে যাব, আর মিথ্যা হলে অমুক নাম্বার ধাপে যাব, এভাবে লিখে দিব। হ্যাঁ, এত সত্য হলে ধাপ লেখা অমুক কত নাম্বার এখন লেখো না, ধাপ অমুক এ যাই, ঠিক আছে, মিথ্যা হলে ধাপ অমুক এ যাই, এভাবে তোমরা লিখে দিতে পারো। আচ্ছা, এখন একটা খেয়াল করে দেখো, এটা যদি সত্য হয় তাহলে তোমার তো লুপটা কন্টিনিউ হবে, আর যদি মিথ্যা হয় তাহলে তো লুপ থেকে বের হয়ে যাবে, তাই না? তাহলে এইভাবে লিখবা যে আই লেস দেন অর ইকুয়াল টু 90 হলে, ঠিক আছে, সত্য হলে লেখা দরকার নাই, হলে কত নাম্বার ধাপ সেটা আমি একটু পরে লিখতেছি। হ্যাঁ, সেটা হচ্ছে পরের ধাপে চলে যাবে, কারণ কি আমি তো স্টেপ বাই স্টেপ করবো, তাই না? তাহলে 4 নাম্বার ধাপে চলে যাবে, ধাপ 4-এ যাই, আর মিথ্যা হলে হ্যাঁ ধাপ অততে যাই, কত নাম্বার পরে লিখবো, ধাপ অততে যাই, ঠিক আছে, ধাপ অততে যাই। ওকে, এখন 4 নাম্বার ধাপে কি হবে বলতো, সত্য হলে কি ঘটনা ঘটে বলতো, 90 যদি ছোট হলে সে কি করতেছে, সে হইলো এগুলা সাম করতেছে, এই যে সাম প্লাস আই ইনটু আই করতেছে, সে প্রত্যেকবার সাম প্লাস আই ইনটু আই করতেছে, সে প্রত্যেকবার সাম প্লাস আই ইনটু আই করতেছে, ঠিক আছে। তাহলে আমরা এইভাবে লিখবো, সাম ইকুয়াল টু সাম প্লাস আই ইনটু আই নির্ণয় করি, ঠিক আছে। এটা কি লিখবো, এত নির্ণয় করি, নির্ণয় করার পর তোমার তো কন্ডিশন এটা বারবার চেক করা লাগবে, এই কন্ডিশনটা বারবার চেক করা লাগবে, এই কন্ডিশন তোমার বারবার চেক করা লাগবে। তাহলে কি করবা, ধাপ 3-এ ফেরত যাই, তাহলে এইভাবে লিখবা ধাপ 3-এ যাই। হ্যাঁ, এখানে কিন্তু অ্যাকচুয়ালি এইটাই হইতেছে যে 90 এর চেয়ে ছোট কিনা সে চেক করে, এখন চেক করে যদি সত্য হয় তাহলে সে লুপের মধ্যে ঢুকে এই কাজটা সে করে। হ্যাঁ, কইরা সে কি করে, আয়ের মান আবার বাড়ায় দেয়, ঠিক আছে, তার মানে সে আবার ব্যাক করতেছে, তাই না? আয়ের মান সে 3 করে বাড়ায় দিবে, বাড়াই দিয়া সে আবার চেক করবে, ঠিক আছে, চেক করে সে দেখবে 90 এর চেয়ে ছোট কিনা, 90 এর চেয়ে ছোট হলে সে কাজটা করবে, আর যদি 90 এর চেয়ে বড় হয়ে যায় তাহলে সে কাজটা করবে না, সে কি করবে, লুপ থেকেই বাইর হয়ে যাবে, ঠিক আছে, সে লুপ থেকেই বাইর হয়ে যাবে। আচ্ছা, তাহলে এখন আমাদের কি কাজ দেখো তো, সে কি করতেছে, সে 3 নাম্বার ধাপে চলে যেতেছে, 3 নাম্বার ধাপে চলে গিয়ে সে আবার চেক করবে 90 এর চেয়ে ছোট কিনা, 90 এর চেয়ে ছোট হলে সে ধাপ 4-এ চলে যাবে, মানে সাম এগুলো সাম প্লাস আই ইনটু আই নির্ণয় করবে। হ্যাঁ, নির্ণয় করে সে আবার ধাপ 3-এ যাবে। তার মানে ব্যাপারটা খেয়াল করছো, এই 4 আর 3-এর মধ্যে লুপটা বারবার ঘুরতেছে, কিন্তু এটা তো আজীবন চলবে না, একটা সময় আই এর মান 90 এর চেয়ে বড় হয়ে যাবে, ধরো 93 হলো, তখন কিন্তু খেয়াল করো, এত হলে ধাপ 4-এ যাই, এই লাইনটা কিন্তু মিথ্যা হয়ে যাইতেছে। আর কি বলছি, মিথ্যা হলে ধাপ অততে যাই, তো মিথ্যা হলে কি হবে, এখন এটা আমরা আইসা পড়ছি, যদি 93 হয় তাহলে কয় নাম্বার ধাপ, এই 4-এর পরের ধাপটা, 4-এর পরের ধাপ কত, 5, তাহলে আমরা কি লিখবো বলতো, ধাপ 5-এ যাই, ঠিক আছে, এখানে 5 লেখা দিলাম, তাহলে ধাপ 5-এ যাই। ধাপ 5-এ কি, মিথ্যা হইলে যে ঘটনা ঘটে, ঠিক আছে, মিথ্যা হলে যে ঘটনা ঘটে, মিথ্যা হলে কি করবো, মিথ্যা হলে সে লুপ থেকে বাইরে হয়ে যাবে, লুপ থেকে বাইরে হয়ে সে সামের মানটা আউটপুটে দেখাবে, মানে আনসারটা দেখাবে আর কি। হ্যাঁ, আউটপুটে সাম প্রিন্ট করি, ঠিক আছে, শেষ, তোমার কোড শেষ, ধাপ 6 হলো প্রোগ্রাম শেষ করি, প্রোগ্রাম শেষ। দেখছো কি সহজ, মানে একটু বুঝতে একটু ঝামেলা হবে গিয়ে ফার্স্টে ওই স্ট্রাকচারটা বুঝতে গিয়ে, মানে কোনটা কেমনে কাজ করে, বা যখনই ধরে ফেলবা দেখবে এটা খুবই ইজি। তাহলে আমাদের কি শেষ, আমাদের হচ্ছে গ শেষ, আর ঘতে বসে কি সি কোডটা লিখতে হবে, হ্যাঁ, সি প্রোগ্রাম লিখতে হবে, তো এটা তো আমাদের জন্য কোনো ব্যাপারই না। হ্যাঁ, আমরা লিখবো সবার প্রথমে কি লিখবো, ইনক্লুড stdio.age, তারপরে কি লিখবো, ইন্টিজার মেইন। তো আমাদের ইন্টিজার হিসেবে কে কে থাকবে বলতো, আমাদের থাকবে হচ্ছে আই থাকবে,
আর সাম থাকবে, তো সামের পরিচয়টা কত, সাম ইনিশিয়ালি 0। এরপর আমরা কি করব, ফর লুপের মধ্যে আই এর মানটা জানি কত দিয়ে দিব, 9 থেকে শুরু হয়েছে তাই না, আই কত পর্যন্ত চলবে, আই কত পর্যন্ত চলবে দেখো তো, আই এটা 90 পর্যন্ত চলবে, তাহলে কি দিব, লেস দেন ইকুয়াল 90 দিব। আই এর মান কত করে বাড়বে, 3 3 করে বাড়তেছে, ঠিক আছে, ভুলেও সেমিকোলন দিবা না, ফরের পরে সেমিকোলন হয় না। এরপরে কি ঘটনা ঘটবে, ওই যে সাম ইকুয়াল টু, সে যেই কাজটা বারবার হইতেছে, কোন কাজটা বারবার হইতেছে, সাম ইকুয়াল টু সাম প্লাস আই ইন্টু আই, এটা বারবার হইতেছে, ঠিক আছে। ভুলে অনেকে সাম ইকুয়াল টু আই ইন্টু আই লিখে, এই সামটা লিখতে ভুলে যায়, মনে রাখবা সাম ইকুয়াল টু সাম প্লাস, এভাবে সবসময় হয়, ঠিক আছে। যদি আই কিউব হইতো তাহলে আই ইন্টু আই 3 বার আই লেখা দিও, তাইলে হইতো, ঠিক আছে। এবার তুমি কি করবা, প্রিন্ট করে ফেলবা। মনে রাখবা এই ফর লুপের আন্ডারে শুধুমাত্র পরের লাইন থাকে, এটা কিন্তু ফর লুপের আন্ডারে না, এটা ফর লুপের বাইরে। হ্যাঁ, মানে এই কাজটা বারবার বারবার হবে, হ্যাঁ, এটা রিপিট হবে, ঠিক আছে, এটা রিপিট হতে থাকবে, রিপিট হতে থাকবে। একটা সময় এসে এটা মিথ্যা যখন হয়ে যাবে তখন সেটার এটার মধ্যে ঢুকবে না, তখন সে কি করবে, এখান থেকে ডাইরেক্ট এখানে এসে করবে, ক্লিয়ার। তাহলে প্রিন্ট এফে কি করবা, তুমি এই সামটাকে প্রিন্ট করবা, তাহলে পার্সেন্টেজ অফ ডি সাম, ক্লিয়ার। সো এর মাধ্যমে আমাদের আজকের ক্লাসটি এখানেই শেষ। যদি কারো কোনো ধরনের কনফিউশন থেকে থাকে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবা। আজকে যা পড়াইলাম এগুলোর মধ্যে থেকে ইনশাল্লাহ তোমরা যে বোর্ডে হও না কেন তোমরা কমন পাবা। সো বাসায় একটু ভালো মতো পড়তে থাকো, হ্যাঁ, সকল চ্যাপ্টার গুলো চোখ বুলাও, সি প্রোগ্রামিং গুলো এক্সট্রা যদি পারো আরো কিছু সিকিউ চাইলে দেখো, দেখলে তোমারই হচ্ছে লাভ হবে, আরো ভালো ভালো করে তুমি প্র্যাকটিস করতে পারবা ও পরীক্ষার হলে ভুল হওয়ার সম্ভাবনাটা একবারে কমে যাবে। সো আজকের মধ্যে এতটুকুই, সবাই ভালো থেকে সুস্থ থেকো, আইসিটি পরীক্ষা একবারে কাঁপাই দিয়ে আসো। আল্লাহ হাফেজ।